ছেলে আলী হোসেন ছেলে বলবো না, উনি আমার বাবার চেয়ে অনেক সিনিয়র। এখন ওনার বয়স যেটা দাঁড়িয়েছে যে আমার কাছে মনে হয় প্রায় 90-এর কাছাকাছি হবে, 90 বা যে ছবি আমাকে পাঠিয়েছে ওটা দেখে মনে হলো যে 90+ হয়ে যাবে এরকম। এবং উনি ওনার গল্পটা আমি আসলে নিতে চাইনি। আমি জানি যে গল্পটা অনেক একটু ওল্ড মডেলের গল্প, পুরোটাই ওল্ড ছিল। এরপরও উনি বয়স্ক একজন মানুষ, আমাকে আজ থেকে 3 মাস আগে গল্প পাঠিয়েছে, 3 মাস পরে আবারও রিকোয়েস্ট করেছে যে আপন সাহেব গল্পটা আপনি পড়েন, বলেন, আপনি আমার ছেলের মতো। তো সেই জায়গা থেকে আমি গল্পটা আপনার সামনে তুলে ধরেছি, গল্পটা বলেছি। এবং এই গল্পটার সত্যতা যাচাই করার জন্য উনি যে এলাকাতে থাকেও সেই এলাকাতে আমি আমার বন্ধু রোবেলকেও পাঠিয়েছিলাম, এবং যথাযথ সত্যতা আমি ওখান থেকে পেয়েছি যে হ্যাঁ এরকম একটা ঘটনা ওই এলাকায় ঘটেছে। এবং মানে প্রাচীন যারা আছে তারা এখন ওই মহিলার কথা বলে, রাজিয়ার কথা বলে, ভয়ঙ্কর চেহারা ছিল, সবাই বলেছে অনেক অদ্ভুত, অনেক সুন্দরী ছিল, প্রচুর সুন্দরী ছিল, ভয়ঙ্কর ছিল। গ্রামের মানুষের ভাষ্যমতে, মানে ওদের ওই গ্রামের মানুষের ভাষ্যমতে রাজিয়া কোনো মানুষ ছিল না, এবং সে সম্পূর্ণ জিনের সন্তান বা সাপের সন্তান নামে ছিল, ওইরকমই ছিল। তা না হলে মানুষ হলে তো আর এরকমভাবে হতো না। রাজিয়ার ঘরে যে সন্তান হয়েছিল সেটাও দেখে একেবারে সম্পূর্ণ সাপের মতো ছিল, যেটা আলী হোসেনকে বিয়ে করার পরে হয়েছিল। যাই হোক, যেটা হয়েছে আমি আপনাকে একটা কথাই বলবো যে প্যারানর্মাল এই ব্যাপারগুলোকে আমরা বিশ্বাস করি, যারা আমরা মুসলমান আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ কোরআনে স্পষ্ট লেখা আছে জিন এবং ইনসান দুটোর কথাই লেখা আছে। তাহলে জিন জাতি পৃথিবীতে আছে যেটাকে আমরা দেখতে পাই না, এবং সেটার মাধ্যমে অনেক প্যারানর্মাল ঘটনা আমাদের এই দুনিয়াতে ঘটে থাকে। বন্ধুরা, আলী হোসেনের সাথে যেটা ঘটেছে আমি মনে করবো যে এটা সম্পূর্ণই আমার কাছে ব্যাপারটা, আমি অনেক সময় দেব দেবীর বা অনেকের গল্প পড়তেও পছন্দ করতাম ছোটোবেলায়। আমার কাছে মনে হয় গল্পগুলোকেও আলী হোসেনের জীবনের বাস্তব গল্পটা হার মানিয়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আমার বাড়ি বন্দরনগরী চট্টগ্রামেরই কোনো এক ছোট্ট অজপাড়া গায়ে। প্রিয় বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে ছিলাম আমি, আমার বাবা মা, আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা ছিল ওই প্রত্যন্ত গ্রামেরই এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিল একজন মুদি দোকানদার। ওই সময় আমার এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, যখন আমি খুব বেশি ইয়াং ছিলাম, ওই সালটা আমার খুব ক্লিয়ার মনে নাই। তো আমার বাবা মুদি দোকান বলতে এরকম একটা দোকান ছিল যেখানে বাবা প্রতিদিন ঘর থেকে মালগুলো নিয়ে যাইতো। ওখানে দোকানে একটা দোকান ছিল, ছোট দোকান, ওখানে বিক্রি করতো, এবং বিক্রি শেষে ওই মালামালগুলো নিয়ে বাবা আবারও পুনরায় ঘরে ফিরতো। কারণ যে দোকানটা ছিল ওই দোকানটা ছোট্ট একটা বাতাসে উড়ে যেত, নামমাত্র একটা দোকান ছিল। এটা করে বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। মা আর বাবা দাদা দাদি মিলে, যদিও পরিবারে অনেক অভাব অনটন ছিল, কিন্তু ছিল অপরন্ত ভালোবাসা। বাবা মায়ের মাঝে অনেক ভালোবাসা ছিল অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং। বাবা মাকে খুব করে বুঝতো, আর মাও বাবাকে যথেষ্ট বুঝতো। আমাদের ভাই বোনের মাঝেও ছিল প্রচুর ভালোবাসা। যাই হোক, আমার বাবা ভাইদের মাঝে আমাকেই সবচেয়ে বেশি পছন্দ করতো। আমার যেহেতু বড় 2টা ভাই আছে, আমি ছোট, সেজন্য বাবা আমাকে সবসময় সাথে সাথে রাখতো। আমার যখন বুঝ হয়, আমি যখন বুঝতে শিখি, তখন দেখি আমার বড় ভাইয়া মাছের ঘেরে কাজ করে বলতে আমাদের ওই এলাকাটা একটু একটু লাইক ডাউন এলাকা ছিল, যেখানে সামান্য বৃষ্টি হলেও পানি থই থই করতো, এবং প্রচুর পরিমাণ মাছ বিলের মধ্যে পাওয়া যেত। আমার ওই বড় ভাইয়া মাছ ধরে ধরে বাজারে মাছ বিক্রি করতো। এটাই ছিল আমার বড় ভাইয়ার ব্যবসা। এটা করে বড় ভাই চলতো। আমার বড় ভাই আমার চেয়েও খুব বেশি বড় ছিল না। আমার মনে আছে তখন আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, আমাদের এলাকায় কোনো প্রাইমারি স্কুল ছিল না। করিম স্যার বলতে একজন আমাদের শিক্ষক ছিল, যিনি আমাদেরকে বট গাছের নিচে আমাদেরকে সরু সরেয়া রস্যই দীর্ঘি এগুলো আমাদেরকে পড়াতো। ইংলিশ কোনো শিক্ষা আমাদের মাঝে ছিল না, আমাদেরকে এগুলো পড়াইতো, এবং আমরা ওগুলো পড়তাম। এভাবে আস্তে আস্তে করে দিনগুলো কাটতে কাটতে একসময় ভাদ্র মাস আছে। ভাদ্র মাসে, গ্রামের ভাদ্র মাস যেটা হয়, ওই আমাদের বাংলা ভাষার ওই ভাদ্র মাসে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, বাদলে চারিদিকে একেবারে থই থই করে পানি। আমার বাবা তখন চিন্তা করলো যে এই 3 মাস ধরে কিন্তু মাঠে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। আমার বাবা তখন ভাবলো যে আমি মাছ ধরবো, এবং মাছ ধরে সেটা বড় ভাইয়ের সাথে বিক্রি করব। তো বাবা আমাকে সবসময় বড় ভাইয়ের সাথে পাঠাইতো মাছ ধরার জন্য। আমি বড় ভাইয়ের সাথে যাইতাম, কিন্তু বড় ভাইয়ের সাথে গেলে আমার খুব রাগ লাগতো বলতে কি, আমার বড় ভাইয়া মাছ ধরার সময় না একটু অন্যরকম ছিল। অন্যরকম বলতে কি বলে রাখি,
মানে মাছ যেদিকে দেখবো আমরা তো সেদিকেই যাব। আমি একদিন একটা অনেক বড় মাছ দেখি, মাছ দেখার পরে আমি আমার বড় ভাইয়াকে বলি যে ভাইয়া এই মাছটা তুমি কোচ মারো। মানে কোচ মারা বলতে আমাদের গ্রামের বাসায় যেটাকে চল বা কোচ বলে, ওটা দিয়ে মাছ ধরতো লাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে। তো ওইটাতে আমি আমার ভাইকে বললাম যে ভাই তুমি ওইটা মারো, মাছটা অনেক বড়। আমার ভাই ওই মাছটা মারলো না মাইরা ভাইয়া মাছটাকে ছেড়ে দিল। আমার তখন ভাইয়ের উপরে ভীষণ রাগ লাগলো, যেটা কেমন কথা, এত বড় একটা মাছ ভাইয়াকে বললাম আর ভাইয়া মানলো না এই লোকের সাথে আমি আর মাছ ধরবো না। আমার ভিতর তখন প্রচুর পরিমাণ রাগ অভিমান ভাইয়ের উপরে জন্মে যায়। আমি তখন বাসায় এসে বাবার কাছে রাতের বেলায় বিচার দিলাম যে বাবা এত বড় মাপের একটা মাছ ছিল, আমার ভাইয়া মাছটাকে মারলো না, মাছটাকে ছেড়ে দিল। তোমার ছেলে আসলে মাছ ধরার জন্য মাঠে যায় না, ও ফাইজলামি করার জন্য যায়। এটা বলে আমি তখন আর ভাইয়ের সাথে মাছ ধরতে যাই না যাওয়াতে বাবা মা দুজনে আমাকে বলে যে তুই গেলে ভালো হয়, তোর ভাইয়া কয়টা মাছ ধরবে সাথে তোকেও কয়টা দিবে, সমস্যা কি, যা। ওভাবে আমাকে বলে। আমি তখন বললাম যে না, আমি আর ভাইয়ের সাথে মাছ ধরতে যাবই না, এবং যাবো না আমি গেলামই না। এভাবে প্রায় আরও অনেক দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে সেদিন আবার দিনের বেলায় অনেক বৃষ্টি হয়েছিল, মানে অনেক পরিমাণ বৃষ্টি। তো আমার বাবা তখন বলতেছিল যে ঠিক আছে, তুই যদি তোর বড় ভাইয়ের সাথে মাঠে মাছ ধরতে না যাস তাহলে আমি তোর সাথে আজকে মাছ ধরতে যাব, তুই আমার সাথে যাবে। বাবা আমাকে এটা বলে। আমি বললাম ঠিক আছে, আমার তোমার সাথে যেতে আপত্তি নেই। তো সেই রাতটা আবার আমি ভুলে গেছি বলার জন্য, এটা অমাবস্যা রাত ছিল। আপনারা যারা গ্রামের মানুষ তারা কিন্তু অমাবস্যা রাত সম্বন্ধে জানেন, একেবারে গুটগুটে অন্ধকার থাকে চারিদিকে, নিস্তব্ধ নীরবতা। আর সেই রাতটাই নাকি হয়ে থাকে দেব দেবীদের, জিন বা ভূতেদের। সেই সময় নাকি জিন ভূতেরা আমরা যেরকম মানে পূর্ণিমা রাতে আমরা যেরকম হচ্ছে সবাই মিলে মাঠে ঘাটে ঘুরে বেড়াই, উঠানের মধ্যে আড্ডাবাজি করি, পূর্ণিমা রাতটা যেমন আমাদের জন্য অনেক বেশি একটা সেলিব্রেট টাইপের হয়ে থাকে, ঠিক তেমনি ওই অমাবস্যা রাতটাও অমাবস্যা রাতটা হচ্ছে দেবদেবী মানে জিন ভূতের জন্য ওই পূর্ণিমা রাতের মতো। তারা ওই অমাবস্যা রাতে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আর ওই সময় কিন্তু প্রচুর পরিমাণ মাছও পাওয়া যায়। আমার মা একটা কথা বলতো, পুরনো দিনের কোনো ব্যথা, যদি আপনি অতীতে কোনো ব্যথা পেয়ে থাকেন শরীরে, সেটা অমাবস্যা রাতের বেলায় নাকি দেখা দেয়। মানে আপনার শরীরে আগ থেকে যদি কোনো ব্যথা পান, এটা ভালো হয়ে গেছে, কিন্তু সেই ভালো হওয়া ব্যথাটাও অমাবস্যা রাতের বেলায় আবার নতুন করে উঠে। এই কথাটা মা বলতো। তো মা এবং বাবার মুখে, দাদা দাদির মুখে আমি জিন ভূতের অনেক গল্প শুনি, কিন্তু কখনো আমি এগুলি বিশ্বাস করি না। তো সেদিন অমাবস্যা রাতের বেলায় আমি আর আমার বাবা গেলাম মাছ ধরার জন্য। আমি গেলাম মাছ ধরার জন্য। আমরা মাছ টাছ ধরছি, মোটামুটি অনেক মাছ ধরছি। ধরার পরে প্রায় রাত 2টার মতো বাজে। আমার বাবা তখন বলতেছে আমার ভালো লাগতেছে না, চল চলে যাব। আমি বললাম কেন ভালো লাগতেছে না কেন, আমরা তো মাছ পাইতেছি, মাছও কিন্তু পাইতেছি প্রচুর মাছ, মানে কোচ মারলেই মাছ, মাছের কোনো অভাব নাই, চারিদিকে মাছ আর মাছ। কিন্তু বাবা তখন হঠাৎ করে বলতেছে যে বাবার মাছ ধরবে না। আমি তখন বললাম যে তোমার সমস্যাটা কোথায়, মাছ কেন ধরবা না? বাবা বলে যে না ধরবো না, চল চলে যাই। পরে আমি বাবার কথা মতো চলে আসলাম। এখন বাসে আসার পরে আমাদের বাড়িতে ঢোকার আগে মানে একটা বাঁশ দিয়ে বানানো একটা মানে ব্রিজের মতো ছিল, যেটা বাঁশ দিয়ে বানানো হয়েছিল, মানে একটা খালের উপর দিয়ে। তো আমরা ওই খালের উপর দিয়ে যাব। খালের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, আমার বাবা তখন বলতেছিল যে শোন তুই আমাকে ধরে হাঁট। আমি তখন বললাম কেন? আমার বাবার কথা আমি কিছুই বুঝি না। বাবা বলতে আমাকে ধরে হাঁট। পরে আমি পিছন থেকে আমার বাবার যে গেঞ্জিটা ছিল, গেঞ্জির মধ্যে ধরে হাঁটতেছিলাম। বাবা মানে বলতেছে এই সর এরকম করে বলতেছে। তো আমি তো বুঝি না বাবা কেন এগুলো বলে। তো মানে আমরা যখন ব্রিজটা পার হলাম, ওই খালটা পার হওয়ার পরে আমি তখন বাবাকে বললাম যে মানুষও দেখলাম না, কিছুই দেখলাম না, তুই এল্লে করিলা, মানে বললাম আর কি যে তুমি এরকম কেন করতেছো, তুমি কি দেখছো সামনে? পরে বাবা আমাকে বলতেছে আচ্ছা আমি যেটা দেখছি তুই বাদ দে, আমার সাথে চল। তো আমি তখন বললাম যে ঠিক আছে। মাছ এত বেশি ছিল, আমার বাবার কাছেও মাছ, আমার কাছেও মাছ, মানে মাছ ধরে রাখতে পারতেছি না। মাছের যে ইয়েটা ছিল এটা পড়ে যাবে এমন অবস্থা। খুব কষ্ট করে বাবার আমি ধরি। বাড়িতে যাওয়ার আগেই হঠাৎ করে মানে চিল্লা শব্দ শুনতে পাই, মানে মানুষ চিল্লাইতেছে বা ওইরকম মানে অনেক কিছু শোনা যাচ্ছে। আমি তখন বাবাকে বললাম যে বাবা আমাদের এলাকাতে কি ডাকাত এসছে নাকি না চোর আসছে? বাবা বলে তা তো বুঝি না, দৌড় দিতে গিয়ে আমি মাছ ধরতে, ওই দৌড়াইতে আমার ডুলা থেকে মাছ অনেক পড়ে যাচ্ছে। আমার বাবা তখন বলতেছে এই শোন তুই ডুলার উপরে হাত দিয়ে আস্তে আস্তে আমি দৌড়ে যাই। তো আমি বললাম রাতের বেলা আমার ভয় লাগতেছে। বাবা আমার কথা না শুনে বাবা দৌড়ে গেল। আমি তখন পিছন থেকে ওই ডুলার মধ্যে হাত দিয়ে কষ্ট করে বাড়ি পর্যন্ত গেলাম।
এখন বাড়িতে যাওয়ার পরে দেখতেছি যে প্রচুর মানুষের মানে কোলাহল, অনেক মানুষ এখানে। আমি তখন দেখলাম যে আমাদের গ্রামের প্রায় সব মানুষ এই জায়গায়। এবং তখন কিন্তু আসলে এরকম এখন যেরকম আমরা টর্চ লাইট ব্যবহার করি ওই রকম টর্চ লাইট ছিল না। আর আমাদের এলাকায় ওই সময় কোনো ইলেকট্রিসিটিও ছিল না, মানে কারেন্ট ছিল না। আমরা যথারীতি সবাই ব্যবহার করতাম হচ্ছে আপনার মানে হারিকেন বা কুফি এখন হয়তো অনেকেই জানেন, চিনেন না, চেরাগ বাতি যেটাকে বলে, ওই চেরাগ বাতি আর হারিকেন হচ্ছে ব্যবহার হতো। টর্চ লাইট ছিল ব্যাটারি জনিত, ওই যে 3টা ব্যাটারি ঢুকাই দিতে হয়, ওই ব্যাটারি ঢুকে হচ্ছে টর্চ লাইট আমরা ব্যবহার করতাম, যেটা দিয়ে আমরা মাছ ধরতাম। এরকম পরে আসার পরে এত মানুষ দেখার পর আমি তখন বাবাকে বলতেছিলাম যে বাবা ঘটনাটা কী হয়েছে। এরপরে আস্তে আস্তে মানুষের মুখে জানতে পারে যে আমাদের পাশের ঘরে একটা কাকি ছিল, মানে আমার ওই কাকা হচ্ছে রিক্সা চালাইতো। রিক্সা চালানোর সময় কাকা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মানে রাস্তা পার হওয়ার সময় বাসে ভারী দিয়ে আমার কাকাকে মেরে ফেলে। তো কাকা যখন মারা যায় তখন থেকে কাকি একাই, আজকে প্রায় 4 বছর হয়ে গেছে কাকা মারা গেছে, 4 বছর ধরে কাকি একাই এই ঘরে থাকতেছে। কিন্তু এখন হঠাৎ করে শুনতে পারি চাচির ঘরে নাকি মেয়ে সন্তান হয়েছে। সবাই বলতেছে যে চাচির ঘরে মেয়ে সন্তান হয়েছে। আমি তখন মানে সবাই বলছে এই সন্তানের বাবাকে, এইটা সেটা। তো আমি আসলে নর্মালি বাচ্চা হলে আমি কিন্তু অত ছোট না, মোটামুটি একটু বুঝতে পারি। তো বাচ্চা হইলে আসলে একটা মানুষের মাঝে যে ধরনের সিনড্রোমগুলো থাকে, পেট বড় থাকে বা হাঁটতে পারে না, যেমন আমার এর আগেও কিছুদিন আগে আমার ফুফি হচ্ছে প্রেগনেন্ট হয়েছিল, দেখছিলাম যে ফুফি হাঁটতে পারে না, চলতে পারে না, সবসময় ঘরে শুয়ে থাকে, পেট বড় থাকে। কিন্তু আমি চাচি আম্মার মাঝে কোনো রকমের মানে এরকম কোনো কিছুই দেখি নাই। মানে একেবারে ভীষণ পরিমাণে নর্মাল টাইপের একটা মানুষ ছিল, হাঁটতো, চলতো, ফিরতো, খাইতো, ঘুমাইতো, মানে একেবারে ভালো ছিল। ওনার পেটে বাচ্চা আছে এটা তো স্বপ্নেও চিন্তা করা যায় না। এখন গ্রামবাসী সবাই বলতেছে যে তুই বেয়াদব মহিলা, তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি, তোর জামাই মারা গেছে আজকে 4 বছর, তাহলে তোর বাচ্চা আসলো কোত্থেকে, এই বাচ্চার বাবাকে। এইটা বলে চাচি আম্মাকে সবাই মিলে একেবারে ভাগের মতো ধরছে যেন খেয়ে ফেলবে। এমতো অবস্থায় আমি তখন বাবাকে বলতেছিলাম যে বাবা যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু চাচি আম্মার উপরে এখন মানুষ যেভাবে খেপতেছে এইটা তো আসলে ঠিক না। চাচি আম্মার তো কোনো দোষ নাই, সন্তান আসছে থেকে এইটা কি জানে। আমার বড় ভাই তখন আমাকে খুব জোর একটা থাপ্পড় মারে, আমাকে থাপ্পড় মারে বলতেছে তুই ছোট মানুষ এত কথা বলতেছিস কেন, এখানে মুরব্বীরা আছে না, মুরব্বীরা বুঝবে। এখন গ্রামের মানুষ মিলে সিদ্ধান্ত নিল যে ওই চাচি আম্মা কিন্তু আবার ঘরের দরজা খুলতেছে না, মানে বাচ্চার শব্দ কিন্তু মানে বাচ্চা হওয়ার শব্দ কিন্তু বাইরে শোনা যাচ্ছে, মানে নবজাতক শিশু হলে কান্না করে না, ওরকম বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে। সবাই বলতেছে বের হো তুই বের হো, চাচি আম্মা ঘর থেকে বের হয় না। এবার কিছু মানুষ মিলে ঘরের দরজাটা ভাঙে। ঘরের দরজা ভাঙার পরে বাচ্চাকে আর চাচি আম্মাকে খুব কষ্ট করে, মানে চাচি আম্মা বুঝেন তো, মানে বাচ্চা হয়েছে জাস্ট কিছুক্ষণ হয়েছে, মানে এমন অবস্থা 2টা মহিলা ঢুকে কেমনে চাচি আম্মাকে ঘর থেকে বের করে আনে। এবং ওই বাচ্চা সহ চাচি আম্মা হাঁটতে পারে না, এরকম লাঠি বট দিয়ে বেরিয়ে আসে। পরে বাচ্চাটাকে দেখার পরে আমার বাবা বলতেছে আমি এই বাচ্চাকে দিব না। মানে যতজন মানুষ দেখছে, নর্মালি একটা বাচ্চা হইলে আমরা কিন্তু বুঝতে পারি যে মানে বাচ্চাটা হওয়ার পরে তার নিচে যে ধরনের সিনড্রোমগুলো থাকে, মানে মাথায় চুল থাকে না, বাচ্চা থাকে নার কাটা বা ওটা, কিন্তু বাচ্চাটা একেবারে মানে সুষ্ঠুপুষ্ট ছিল, মানে দেখলে বুঝেই যায় না যে এটা কোনো মানে বেবি বা এই টাইপের কিছু। মনে হয় যেন আরও 5-6 দিন আগে দুনিয়াতে আসছে, চোখগুলো ফুটে গেছে, চোখ দিয়ে অলরেডি তাকায় আছে, একটু ব্যতিক্রম ধর্মী বেবি আমার কাছে মনে হলো। পরে আমার বাবা বাচ্চাটাকে কোলে নিয়ে বলতেছে যে না এই বাচ্চা আমি দিব না, এটা আমি কাউরে নিতে দিব না, এই বাচ্চা আমি রেখে দিব। তো সবাই আমার বাবাকে গালাগালি করতেছে, যেটা কেমন কথা, আপনি বাচ্চা দিবেন না, মানে বাচ্চা দিয়ে দেন, বাচ্চা নিয়ে যাব। সবাই বাচ্চা নিয়ে টানাটানি করতেছি না, আমার বাবা দেয় না। এরকম টানাটানির একটা পর্যায়ে যাই হোক সবার সাথে ঝগড়াঝাটি ফাইটিং করতে করতে একটা সময় ফজরের আজান দিল। যখন ফজরের আজান দিল, আমাদের ওই মসজিদের ইমাম সাহেব কিন্তু আবার অনেক ভালো ছিল। তখন সবাই মিলে বলতেছে যে ঠিক আছে বাচ্চার জায়গায় বাচ্চা থাকুক, মহিলাও তার ঘরে থাকুক, চলেন আমরা সবাই মিলে ফজরের নামাজ পড়ি। এবং ফজরের নামাজ পড়ার পরে আমরা এটা নিয়ে বসবো, আমরা এটা নিয়ে সবাই মিলে বসে আমরা এটার একটা সিদ্ধান্ত নেব যে কীভাবে কী করা যায়। তো ওই সময় আসলে মাইক্রোফোনের অত ব্যবস্থা ছিল না, সিঙ্গার মধ্যে আজান দেওয়া হইতো, সিঙ্গা দিয়ে ফু দিয়ে আজান দিত, এরকম ছিল। তো এরপরে আমরা সবাই মসজিদে যাই। আমার মনে আছে আমি ছোট, আমিও তখন মসজিদে যাই, নামাজ পড়ি, বাবা পড়ে, আমি পড়ি, সবাই নামাজ কালাম পড়ি। নামাজ পড়ার পরে তখন ইমাম সাহেবকে আমাদের গ্রামের মানুষরা বলতেছে যে হুজুর এমন ঘটনা, এখন কি করা যায় আপনি বলেন, এমন। তো হুজুর তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, ওই বাচ্চা মহিলা যেখানে আছে এখানেই থাক, আমি সকাল 9টা বাজে যাব, সকাল 9টা বাজে গিয়ে আমি এটা দরবার করব। মানে আমাদের ওই সময় গ্রামের সমস্ত দরবার কারবারগুলো ওই হুজুরেই করতো। পরে যেমন কথা তেমন কাজ, সবাই মিলে চলে আসলো, হুজুরের জন্য অপেক্ষা করতেছি। হুজুর তখন সকালবেলা আসলো, 9টা বাজে আসলো। আসার পরে উঠানের মধ্যে সমস্ত চেয়ার টেবিল দিয়ে দেওয়া হলো এবং অনেকে পাটি বিছিয়ে নিচে বসলো, মানে গ্রামের সালিশ দরবারগুলো যেরকম হয় এরকম করে সবাই ঘেরাও করে বসলো। বসার পরে সবাই মিলে জিজ্ঞেস করতেছে, ইমাম সাহেব তখন আমার চাচিকে জিজ্ঞেস করতেছে যে গো আপনার ঘরে যে বাচ্চাটা আইলো এটার বাবাকে বলেন, বাচ্চার বাবাকে এটা আপনি জানেন,
আপনি শুধুমাত্র বলতে পারবেন যে বাচ্চার বাবাকে। চাচি আম্মা তখন কান্নাকাটি করে, বলে যে আমি জানি না। মানে যতই জিজ্ঞেস করে মানে চাচি আম্মা বলে আমি জানি না। এরই মাঝে আমার মাকে তখন জিজ্ঞেস করে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী ঘর ছিল, আমার মাকে জিজ্ঞেস করা হয় ওনার কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল কিনা। যদি অবৈধ সম্পর্ক থাকে, বাচ্চা তো আর একদিনে হয় নাই, অনেকবারে মানে সম্পর্ক করার পরে বেবি হয়েছে, এরকম করে তো আর হয় নাই। পরে পাশের ঘরে যখন জিজ্ঞেস করা হয়, পাশের ঘর থেকে তখন আমার মা বলে যে না, আমি কখনো ওনার এরকম কিছু করতে দেখি নাই, বা উনি কখনো এরকম ছিল না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, ভালো থাকতো, এবং মানুষের বাড়িতে গিয়ে কাজ করে খুব কষ্ট করে চলতো। ওনার হাজব্যান্ড মরে যাওয়ার পরে সবাই বলছে যে চলে যাওয়ার জন্য, অন্য কোথাও গিয়ে বিয়ে বসার জন্য, বাট উনি যায় নাই, উনি খুব ভালো। কিন্তু হুজুর কোনোভাবে এটা শুনতে রাজি নেই। হুজুর বলে যে না, এইভাবে তো বাচ্চা দুনিয়াতে আসতে পারে না, বাচ্চা আসার পিছনে একটা ঘটনা তো আসেই আছে। এটা বলার পর তখন হুজুর বলে যে ঠিক আছে, বাচ্চাটাকে সামনে নিয়ে আসেন। এরপরে বাবুটাকে হুজুরের সামনে নিয়ে আসে। আনার পরে হুজুর বাচ্চা থেকে চমকে উঠে হুজুর আর কোনো রকমের দরবার কোনো কিছুই করে না করে হুজুর কি করে, ওখানে বাচ্চাটাকে রেখে, মহিলাটাকে রেখে সবাইকে বলতেছে জোহরের নামাজের পরে আপনারা সবাই গ্রামবাসী মসজিদে বসবেন, মিটিং আছে, এটা বলে হুজুরে চলে আসে। যাই হোক, এটা নিয়ে তো মানে বাড়ির মধ্যে পুরো গন্ডগোল, মানে কৌতূহল, কোলাহল, এটা কি কোত্থেকে আসলো, এই বাচ্চার বাবাকে মাকে, মানে এটা কি ঘটনা, মানে সবাই তো আসলে অনেক বেশি। আর গ্রামের বাড়িতে একটা ঘটনা ঘটলে আপনি দেখবেন যে গ্রামের সব মানুষ এক হয়ে যায়। শহরে যদি একটা অঘটন ঘটে বা একটা খারাপ কাজ হয়, এটা কিন্তু খুব সহজে মানুষের মাঝে ছড়ায়, কারণ শহরের বেশিরভাগ মানুষগুলোই কিন্তু কর্মব্যস্ত, তারা ব্যস্ত থাকে। আর গ্রামের মেজরিটি % মানুষগুলো ফ্রি থাকে, যারা সারাক্ষণ শুধুমাত্র এর কি হয়েছে, ওর কি হয়েছে, ওর পিছনেই সময় কাটায়। তো ওরকম করে তখন গ্রামের মানুষগুলো এটা নিয়ে কানা গ্যাসটা শুনলো, প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় গেল। এমন করতে করতে তখন ওই নামাজে আমি সহ গেলাম, জোহরের নামাজের পরে হুজুর করলো কি, মসজিদের সামনেই সবাইকে মিলে বৈশা হুজুর বলতেছে এটা কোনো নর্মাল বাচ্চা না, আর ওই মহিলাকে গ্রামে যদি রাখেন তাহলে গ্রামের অনেক ক্ষতি হয়ে যাবে, এই মহিলাকে গ্রাম থেকে বের করে দিতে হবে, এটা বলে। কিন্তু গ্রাম থেকে বের করে দিতে হবে। এখন সবাইকে বললে যে আপনারা আজকে সন্ধ্যার আগে এই মহিলাকে গ্রাম থেকে বের করে দিবেন, সন্ধ্যার পর হইলে কিন্তু সমস্যা আছে, এই বাচ্চা এবং মহিলাকে কোনোভাবে গ্রামে রাখা যাবে না, এটা হুজুরের সিদ্ধান্ত। তো হুজুরের সিদ্ধান্ত মোতাবেক সবাই তখন কাজ করে আইসা বলতেছে যে ওকে চলে যাওয়ার জন্য বলে, চাচি আম্মাকে আর ওই বাচ্চাটাকে চলে যাওয়ার জন্য বলে। তো উনি আসলে এই বাচ্চা নিয়ে এখন কোথায় যাবে? আর ওনার যে বাপের বাড়িও অনেক দূরে, ওনার বাবা মা দুজনেই মারা গেছে, ওনার ভাই আছে কিন্তু ভাইয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, ভাই নিজেই চলতে অনেক কষ্ট হয়ে যায়, আর সেটা অনেক দূরে, তো রাতের বেলায় কীভাবে যাবে? কিন্তু আমাদের গ্রামের পাষাণ মানুষগুলো কোনোভাবেই কোনো কিছু বুঝলো না। হুজুর যেটার উপরে সিদ্ধান্ত নিল, ওই কথার উপরে তখন চাচি আম্মাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। চাচি আম্মাকে ঘর থেকে এবং বাবুটা সব বের করে দিল। চাচি আম্মা বাবু নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, একেবারে মানে মাগরিবের কিছুক্ষণ আগে বেরিয়ে গেল, খুব কষ্ট করে বেরিয়ে গেল। ভ্যান গাড়ি ছিল আমাদের গ্রামে, ভ্যান গাড়ি করে চাচিকে তখন পাঠিয়ে দেওয়া হলো। কোথায় গেল, কই গেল, আর আমরা কেউ জানি না। পরে চাচির যে ঘর বিটাটা ছিল, যে জায়গাটা ছিল, তো এটাতে এমনিই খালি পড়ে আছে। আমার বাবা তখন করলো কি, এটা আস্তে আস্তে দখল শুরু করে দিল, মানে দখল করে ওখানে আমার আব্বা গাছ টাছ লাগাইতে শুরু করলো, ঘরটা ভেঙে ফেললো এবং এই জায়গাটা আমাদের নিজের দখলে নিয়ে আসলো, যেটা আমাদের পার্শ্ববর্তী ছিল। এবং এটা নিয়েও গ্রামের কেউ কোনো কথা বলে না, মানে যেহেতু কেউ নাই, ওটার বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদও করে না। তো আমার কাছে ব্যাপারটা তখন খুব খারাপ লাগলো। আমি মানুষ ছোট ছিলাম, কিন্তু এরপরও আমার মাঝে অনেক বিবেক ছিল। আমি তখন চিন্তা করতেছি, ওনাদেরই জায়গাটা ছিল, ওনাদেরই ঘর ছিল, কিন্তু সেই ঘর থেকে ওনাকে বের করে দিল। সন্তান দুনিয়াতে আসছে, সন্তান আসা তো কোনো পাপ নয়, উনি তো চাইলে সন্তানটাকে নষ্টও করতে পারতো, কিন্তু উনি তো নষ্ট করে নাই। বাবুটা দুনিয়াতে আসছে, কিন্তু এরপর ওনাকে কেন ঘর থেকে বের করে দিবে? এটা আমার কাছে ভীষণ কষ্টকর একটা ব্যাপার মনে হলো। আমার চোখে পানিও চলে আসলো, আমি কান্নাও করলাম। আমি আমার মাকে বললাম যে মা, এটা কেমন কথা, তুমি আমারে বলো। আমার মা বলে, গ্রামের মানুষের যেই সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তের উপরে কথা বলার ক্ষমতা তো তোর বাপেরও নাই, আমাদেরও নাই, কারও নাই। এরপরও কিন্তু তোর বাবা বাচ্চাটাকে রাখার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আর রাখতে পারলো না, এটা তো আর হইল না। যাই হোক, এভাবে চাচি আম্মা চলে গেল, আমার মন খারাপ হয়, কিন্তু আর কি করার, গ্রামের মানুষের সাথে আমিও আস্তে আস্তে চাচি আম্মাকে ভুলতে শুরু করলাম। সময়গুলো কাটতে কাটতে এভাবে প্রায় 2 বৎসরের মতো কেটে যায়। 2 বৎসর ওই চাচি আম্মার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না, বা এই ব্যাপার নিয়ে আমি আর কোনো কথাও বলি না। 2 বৎসর পরে হচ্ছে আমাদের ঈদ আসবে, মানে কোরবানির ঈদ সামনে আসবে, তো আমরা গরু কিনতে যাব। তো বিভিন্ন জায়গায় গরু টরু কিনবে, আমার আব্বা গরু কিনবে, কিন্তু পছন্দ মতো কোনো গরু পাওয়া যাচ্ছে না পাওয়া যাওয়ার পরে আমাদের গ্রাম থেকে আরও 8-10টা গ্রামের পরে ওইখানে কিছু বেদেপল্লী আছে। বেদেপল্লী বলতে ওই জায়গাটা সরকারি খাত জায়গা, হ্যাঁ, ওইটা সরকারি খাত জায়গা, ওখানে সরকারি মানুষজন থাকে, মানে যাদের ঘর নাই বাড়ি নেই তারা ওখানে ঘর বানায় থাকে। আমার বাবার কাছে খবর আসছে ওই গ্রামে নাকি, ওই বাড়িতেই নাকি একটা গরু আছে অনেক বড়, কম দামে এক মহিলা বিক্রি করবে।
আমার বাবা তখন আমাকে নিয়ে ওখানে যায়, কিন্তু ওখানে যাওয়ার পরে ঘটে অদ্ভুত ঘটনা। যে গরুর মালিক, ওই মালিকে হচ্ছে আমার ওই চাচি এবং ওই মানে বাচ্চাটাও ঘরে আছে। আমার বাবা দেখার পরে বাবা খুব মন খারাপ করে, চাচিকে বলতেছে যে দেখেন আমি অনেক চেষ্টা করেছি আপনাকে রাখার জন্য, আপনার বাচ্চাটারও পর্যন্ত আমি কোলে নিয়ে রাখছি, কিন্তু গ্রামবাসী আপনারা এই গরম থেকে বের করে দিবে, কিন্তু এই ঘরের ভিতরে আপনি এই গরু কেমনে পালছেন। উনি তখন বলে যে ওনার কাছে বাড়ি থেকে বেরোয়ার সময় শেষ কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে উনি তখন গরুটা কিনে এবং এটাকেই, আর ওইদিকে কিন্তু প্রচুর ঘাস ছিল, মানে গরু একদম ঘর থেকে বের করলে ঘাস কাটা লাগতো না, ওখানেই গরু ঘাস খায়, গরু আস্তে আস্তে বড় হয়। চাচি আম্মা তখন আমার বাবাকে বললো যে ঠিক আছে আপনি যাই টাকা দেন, আপনি গরু নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই, তর্কাতর্কি করে না। আমার আব্বা কিছু টাকা দিয়ে গরুটা নিয়ে এসে ওটা কোরবানি দেয়। তো কোরবানি দিলে কোরবানির যে মাংস হয়, ওই মাংসটা আমার মা আমাকে বলতেছে তুই একটা কাজ কর, ওই গরুর কোরবানির মাংসটা তোর চাচি আম্মাকে দিয়ে আয়, আমাকে এটা বলে, মানে বক্স করে দেয়। তো বক্স করে দেওয়ার পরে আমি তখন কী করি, ওই বক্স করে গরুর মাংসটা নিয়ে চাচি আম্মার কাছে যাই। যাওয়ার পরে চাচি আম্মার সাথে কিন্তু আমার সম্পর্কটা অনেক ভালো ছিল। আমি আমার মাকে যতটা ভালোবাসতাম, চাচি আম্মাকে ঠিক ততটাই ভালোবাসতাম, অনেক বেশি ভালোবাসতাম। পরে চাচি আম্মার কাছ থেকে আমি কান্নাকাটি করে বলে, চাচি আম্মা আমরা কখনোই চিন্তা করি নাই যে এরকম একটা ঘটনা ঘটবে, আমরা কখনোই ভাবি নাই, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল। তুমি রাগ করো না, তুমি হচ্ছে মানে থাইকো, আমি মাঝে মাঝে তোমার খোঁজ খবর নিতে আসবো। তো তখন আমি কী করতাম, 2-3 দিন পর পরে চাচি আম্মার সাথে দেখা করতে যাইতাম, ওখানে দেখা করতাম, কথা বলতাম এবং চাচি আম্মার সাথে এইভাবে প্রতিদিন যাইতে যেতে আমার সাথে চাচি আম্মার একটা খুব ভালো সম্পর্ক হয়। এরপরে চাচি আম্মা কী করে, ওনার ঘরের সামনে হচ্ছে মরিচ ক্ষেত করে, আপনারা হয়তো অনেকেই জানেন মরিচ চাষ করে। তো ওই মরিচ আবার অনেক বড় বড় মরিচ হয়, আমি আবার চাচি আম্মার সাথে মরিচ তুলি, গিয়া মরিচ তুলি, আবার মরিচ বিক্রি করি। এইভাবে মাঝে মাঝে রাতের বেলায় আমি চাচি আম্মার ঘরেও থাকি। তো এটা নিয়ে আসলে আমার আব্বা আম্মা তেমন কিছুই বলে না, কারণ তারা তো জানে যে চাচি আম্মা অসহায় ছিল, গরিব ছিল, এই জন্য চাচি আম্মাকে এভাবে বের করে দিছে। ওইটা মনে করে আর চাচি আম্মা যে জায়গা আছে ওই জায়গাটা তো আমার বাবা দখল করে রাখছে, এই হিসাবে আমার বাবা মা আমাকে কিছু বলে না। আমি তখন ওই মরিচ খেতে চাচি আমার সাথে মরিচ খেতে যাই, মরিচ উঠাই এবং ওই মরিচ আমি চাচি আমার সাথে বাজারে গিয়ে বিক্রি করি। এইভাবে থাকতে থাকতে চাচি আমার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক হয় যে আমি নিজের মায়ের চেয়েও চাচি আমাকে বেশি ভালোবাসতে শুরু করি। দিন আর রাতগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে এবং চাচি আমার যে মেয়েটা ছিল, ওই মেয়ের নাম রাখা হয়েছিল রাজিয়া তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে। এইভাবে সময়গুলো কাটতে আমি তখন করলাম কি, চাচি আমার বাড়ির সামনেই বিশাল জায়গা আছে, মানে এই জায়গাগুলো খালি থাকে ওই সময়, এখন তো আর নাই। ওই সময় হলো সরকারি জায়গা ছিল, ওগুলোতে কেউ কোনো কিছু করতো না, মানে তখন কিন্তু প্রচুর জায়গা খালি পড়ে থাকতো। এখন একটু জায়গা পেলেই মানুষ চাষ করে, চাষাবাদ শুরু করে। ওই সময় কিন্তু মাইলের পর মাইল কোনো জায়গা খালি, মানে কেউ কিছু করতো না। দেখা যায় এরকমও হইতো যে কারো জায়গার উপর দিয়ে কেউ যদি হেঁটে যাইতো, বলতে যদি আমার জায়গার উপর হাঁটতে কেন, ওই জায়গা তোর, এটা তুই নিয়ে যা। মানে আজকের এই সমাজের মতো রেজিস্ট্রেশন, দলিল টলিল অত কিছু আর ছিল না। পরে আমি তখন করলাম কি, ওইখানে গিয়ে আমি চাষ করতে শুরু করি। আমি তখন ওইখানে চাষ করি এবং চাষবাস করি। তখন আমি মোটামুটি বড় হই, চাষবাস করি এবং মোটামুটি ভালো টাকা আমি উপার্জন করি। আর ওই জায়গাটার পাশেই হচ্ছে খাল ছিল, তো খালের পাড়ে ছিল, এই জন্য পানি দেওয়ার জন্য অনেক ভালো ব্যবস্থা ছিল। এরকম মানে বল দিয়ে হিসে পানি দেওয়া যেত। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি একবার চাষ করি, আমার অনেক টাকা লাভ হয়। এরপরে আমি ওখানে কন্টিনিউ চাষবাস করতে থাকি। এখানে আমি কন্টিনিউ চাষ করি, কখনো মূলা, কখনো মানে সবজি, এরপরে ধান, তারপরে মরিচ, অনেক কিছু চাষ করি। চাচি আম্মা আমাকে অনেক হেল্প করে। আবার চাচি আম্মার একটা ক্ষেত আছে, উনি ওনার ক্ষেতটা দেখে, আমি আমার জমিটা দেখি। ওই রকম করতে যাই হোক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি বড় হই। একটা পর্যায়ে আমি প্রায় 21 থেকে 22 বছরের একেবারে টাগরা জওয়ান হই। ওই সময় কিন্তু আমি আমার বাড়িতেও খুব একটা কম আসতাম। আমি থাকতাম চাচির বাড়িতে, ঘুমাইতাম চাচির বাড়িতে, খাইতামও চাচির বাড়িতে, ওনার সাথেই থাকতাম। অত একটা সম্পর্ক আর আমার পরিবারের সাথে আমার ছিল না। এতে আমার বড় যে 2টা ভাই ছিল, বড় ভাইয়ের মাঝে একদম বড় যিনি, উনি বিয়ে করে ফেলছে, আর আমার বড় যে আছে সে বিয়ে করে নাই। তো রাজিয়া তখন আমাদের এলাকাতে তো স্কুল ছিল না, ওই আমরা তখন হচ্ছে টুকিটাকি গ্রামের মানুষ মিলে একজন শিক্ষক থাকতো, উনি তখন সবাইকে পড়াইতো। এমন করে চলতেছিল, এমন করেই চলতো। আর গ্রামে ওরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা পড়াশোনা ওরকম কিছুই ছিল না। এইভাবে সময়গুলো কাটতে আমার ভিতরে তখন একটা জিনিস জাগলো বলতে এইটা, যে আমার কেমন জানি মানে আস্তে আস্তে রাজিয়াকে একটু ভালো লাগতে শুরু হলো কি, আমি যে চাষ করি, চাচি মানে রাজিয়া আমাকে অনেক হেল্প করে, আমার কাছে সবসময় আইসা আমাকে
মরিচ উঠে দেয়, বেগুন উঠে দেয়, আলু উঠে দেয়, আমার ক্ষেত পাহারা দেয় যাতে ছাগল গরু নষ্ট করতে না পারে। ওইটা থেকে রাজি আমাকে অনেক হেল্প করে। তো ওরকম করতে করতে আমার রাজিয়ার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। দুজনে মিলে মাঠে যাই, ঘাটে যাই, ঘুরে বেড়াই, সব কিছু মিলে আমরা দুজনের মাঝে একেবারে মধুর একটা সম্পর্ক হয় এবং রাজিয়া আমাকে যথেষ্ট বুঝে, আমিও তাকে যথেষ্ট বুঝি। এইভাবে দিন আর রাতগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। দুজনের মাঝে মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। যার পরে আমি একবার বললাম কি, ওখানে আখ ক্ষেত করছিলাম, আমরা গ্রামের ভাষায় যেটাকে কুইউর বলি এবং শুদ্ধ বাংলায় আখ ক্ষেত বলে। আমিও এক সময় আখ ক্ষেত করছিলাম। তো আখ ক্ষেত করার পরে রাতের বেলায় দেখা যায় কি যে মানে পাশেই তো জঙ্গল ছিল, ওই জঙ্গলা থেকে শিয়াল আসতো, শিয়াল এসে আখ নিয়ে যাইতো, শিয়াল এসে একসাথে মানে 5টা 6টা করে আখ নিয়ে চলে যাইতো। তো এবং বাঁদর আসতো, আখ নিয়ে যাইতো। ওটা নিয়ে মোটামুটি আমার কাছে খুব মানে আমার অনেক জমি নষ্ট হয়ে গেছে। পরে আমি কী করলাম, ওখানে পাহারা বসাই, মানে পাহারা বসাই যে আমি এখানে মানে পাহারা দিয়ে আমি মানে শিয়াল দৌড়াবো। আমি রাতের বেলায় উঠে শিয়াল দৌড়াই আর ওখানে একটা বাসাইয়ের মতো করি, ছোট্ট একটা বাসাই, ওই বাসাইয়ের মধ্যে আমি ঘুমাই। তো ওরকম করে ঘুমাইতে চন্দ্রিমা রাত ছিল, একেবারে চারদিকে ফক ফক আলো। ওরকম চন্দ্রিমা রাতে আমি একদিন দেখতেছি যে জঙ্গলের ভিতর থেকে রাজিয়া বের হচ্ছে, মানে যে জঙ্গলা আছে ওইটার ভিতর থেকেও বের হইতে আছে। এইটা দেখার পরে আমার তখন অনেক ভয় ঢুকে যায় যে কী ব্যাপার, মানে ও জঙ্গলার ভিতর থেকে কি এখানে কি, আমার তখন অনেক ভয় লাগে। আমি লাগার পরে আমি প্রথমে কিন্তু চাঁদের আলোতে খেয়াল করে দেখবেন অনেক দূরে একটা মানুষ থাকলেও কিন্তু বোঝা যায়, মানে গ্রামে বিশেষ করে বোঝা যায় যে ওখানে কেউ একজন হাঁটতেছে। বা শহরেও আপনারা দেখবেন যে বিল্ডিংয়ের ছাদ থেকে অনেক দূরে আরেকটা ছাদে যদি কেউ হাঁটাচলা করে ওইটা কিন্তু দেখা যায়। আমি তখন দেখলাম যে রাজিয়া জঙ্গল থেকে বের হইতে আছে। এটা দেখার পরে আমি তখন খুব কৌশল খাটিয়ে ওর পিছন গেলাম, গিয়ে দেখলাম যে ও আস্তে আস্তে ঘরের দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে গেছে। এবং ঘরের ভিতরে ঢুকে গেছে এটা দেখার পরে আমার ভিতরে তখন মনে হলো যে ও মনে হয় কারো না কারোর সাথে প্রেম করে। কিন্তু এরই মাঝে তো আমি রাজিয়ারে পছন্দ করে ফেলছি, আমি ওরে ভালোবাসি। এর পরের দিন রাজিয়া দেখলাম কি আবারও আমি পাহারা দিতেছে, ও কখন যায়। তো আমি দেখলাম যে ও আবারও উঠা সেমভাবে ওই দিকে যাইতেছে। যখন যাইতেছে আমি প্রথমে চিন্তা করলাম যে ওরে আমি পাহারা দিব, মানে ও কার সাথে দেখা করতে চায় এটা আমি দেখবো। আমি ওর পিছন যখন হাঁটতেছি কয়েক কদম সামনে যাওয়ার পরে ও এরকম গাড়ি ফিরে আমাকে দেখে ফেলে। দেখে আমরা বলতেছি যে কী ব্যাপার, হচ্ছে আলী ভাই আপনি, এরকম করে বলে। আমি তখন বললাম যে আমার কিন্তু তখন বয়স হয়ে গেছে, ও তখন কিন্তু ছোট, মানে অত বড় না, খুব ছোট, একদম ছোট মানুষ। পরে আমি বললাম যে তুমি কই যাও রাতের বেলায় এই জঙ্গলায়? ও বলে মানে বাথরুম করতে চাই এটা বলে। তো আমাদের আসলে ওরকম বাথরুমের ব্যবস্থা ছিল না, গ্রামের সমস্ত মানুষ ওইটার ভিতরে বাথরুম করতো আর কি। এখন যেরকম প্রতিটা ঘরে ঘরে ল্যাট্রিন আছে, বা হচ্ছে গ্রামের ভিতরেও দেখা যায় প্রতিটা বাড়িতে একটা করে ল্যাট্রিন থাকে, ওই সময় ওই গ্রামে কোনো ল্যাট্রিন ছিল না। সবাই মানে প্রকৃতির ডাকে ওখানেই যাইতো, ওই বাথরুম ওখানেই করতো জঙ্গলার ভিতরে। তো আমি তখন চিন্তা করি মনে হয় ও জঙ্গলায় বাথরুম করতে যায়, আমি আর ওরে ডিস্টার্ব করি না। এইভাবেই চলতেছে। এইভাবেই কিছুদিন যাওয়ার পরে আমার ভিতরে তখন সন্দেহের মাত্রাটা আস্তে আস্তে করে বাড়তেছে যে একই সময় ওই মেয়ে ওইখানে কেন বাথরুম করতে যাবে? আর বাথরুম করতে গেলে সবাই তো হাতে করে পানি নিয়ে যায়, ও তো কোনো পানিও নেয় না, তাহলে কেমনে বাথরুম করে? আমার কাছে এই ব্যাপারগুলো খুব সন্দেহজনক লাগতেছে। এরপরেও আমি কথাগুলো কিছুই বলি না। কয়েকদিন পরে আমি ওর মারে একটা দিন একটু ইঙ্গিত দিয়ে দিই। ইঙ্গিত দিয়ে বলতে গিয়ে যে বলিস আছি এরকম রাজিয়া রাতের বেলা এমনি যায়, ও বাথরুম করতে যায়, আমার এটা বলা আমি জিজ্ঞেস করছিলাম। পরে চাচি আমার বলতেছে কি বলো তুমি, এটা সত্যি নাকি? আমি বললাম আমি নিজের চোখে দেখছি যে এমনি ও যায়। এখন এটার ঘটনাটা কি, কার কাছে যায়, কোন জায়গায় যায়? চাচিম্মা আমার বলে যে না, ও তো রাতের বেলা আমার সাথেই ঘুমায়, আমার ঘুম ভাঙলে দেখেও আমার সাথে শুয়ে আছে। আমি বলি না, ও ঘরের দরজা খুলে বের হয়, গোপনে আছে এবং গোপনে আসে। পরে চাচিম্মা আমারে বলে আচ্ছা ঠিক আছে তাহলে ওরে পাহারা দিব, এটা আমারে বলে। আমি বলি ঠিক আছে। এর পরের দিনে চাচিম্মা বলে ও যখন জঙ্গলে ঢুকবো তখন তুই আমারে ডাক দিলে আমি তখন বাইরে যাবো। আমি তখন বলি ঠিক আছে। এরপরের দিন ও আর গেল না যাওয়ার পরে তারপরের দিন আমি আবারও পাহারা দিতেছি যে ও যাবে, আমি জানি। এরপরের দিন আবারও ওই একই সময় ও তখন আবার উঠে যাইতেছে। ও যখন আমার মানে আক্ষেরটা পার হইছে আমি তখনই দৌড়ে গিয়ে হচ্ছে শাশিমার উঠালাম যে শাশিমা উঠেন, এরকম ঘটনাও চলে গেছে। শাশিমা উঠে প্রথম হচ্ছে বদনা, আপনারা হয়তো অনেকেই বদনা চিনেন, যেটা বাথরুমের জন্য ব্যবহার করা হয়, পানি নিয়ে যাওয়ার জন্য লোটা বলে। ওই লোটাটা চাচিম্মা দেখলো সামনে। চাচিম্মা বললো যদি বাথরুমে যাইব তাহলে লোটা তো লইয়া যাবো, লোটা ছাড়া গেল কেমনে? আমি তখন বললাম যে এটাই কথা। পরে শাশি আর আমি দৌড়েতে শুরু করলাম। দৌড়ে আমরা জঙ্গলের ভিতরে ঢুকলাম, চাচিম্মা এক পাশে দিয়ে আমি এক পাশে। দুইজনে জঙ্গলের ভিতরে ঢুকার পরে ঠাস করে দেখলাম যে ওই এলাকারই এক হিন্দু ছেলে, নাম হচ্ছে নিকাই, ও ওই এলাকাতেই থাকে। ওই এলাকাতে বলতে ওই মানে বাসমান যে বাড়িগুলো আছে সরকারি জায়গার মধ্যে থাকে। নিকাই এবং রাজিয়ারে একসাথে হচ্ছে আমরা ধরে ফেলছি ওইখানে। ওরা বৈশা কথা বলতেছে। ধরার পরে আমার তখন এত পরিমাণ কষ্ট লাগছে, আমি যারে মন থেকে ভালোবাসি,
অনেক পছন্দ করি, অথচ আমার সে ভালোবাসার মানুষটা এরকম একটা জায়গায় আমি ওরা দেখতে পাবো, আমি এটা স্বপ্নেও চিন্তা করি নাই। আমার ভিতরে তখন এত পরিমাণ কষ্ট যে আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার খুব কান্না আসে। তো চাচি আমার ওইখানে ধরে ধরে বলতেছিল যে তুই এনে কেন আসছস, এখানে তোর কি? পরে ও কোনো কথা বলে না, চুপচাপ নিচের দিকে তাকায় আসতে, কোনো শব্দ করে না। পরে চাচি ওইখানেই ওরে হচ্ছে একটা মানে শিবার মতো থাকে, শিবা বলতে হচ্ছে মানে বাঁশের আর কি, ওরকম কিছু একটা দিয়ে ওরে পিটাইতে থাকে। আমি তখন চাচি আমার ধরার পর চাচি আমার ঘরে কিন্তু লয়ে যাওয়ার পরে ও তখন আর ঘর থেকে বাইর হয় না। আর নিকেত কিন্তু দৌড় দিয়ে চলে যায়, পরে ও আর ঘর থেকে বাইর হয় না, এরকম 1 সপ্তাহের মতো কেটে যায়, ও আর ঘর থেকে বাইর হয় না। যখন ঘর থেকে বাইর হয় না তখন আমার ভিতরে তার জন্য অনেক মায়া ভালোবাসা কাজ করে। কী রে, ঘর থেকে বাইর হয় না কেন, আমি তারে দেখি না কেন, খুব কষ্ট লাগে। ওরকম করতে করতে আরও প্রায় কিছুদিন কাটার পরে একদিন আমি ঘরে যাই, চাচি আমার খুব বকা দিলাম যে এটা কেমন কথা, একটা মানুষ অন্যায় করতেই পারে, অপরাধ করতেই পারে, তাই বলে কি তারে এইভাবে আটকায় রাখা ঠিক? ওরে এভাবে আটকায় রাখা ঠিক না, ওরে আপনি ছাইড়া দেন। এই কথাগুলো আমি আমার চাচি আম্মাকে বলি। আমার চাচি আম্মা তখন আমাকে বলতেছে যে ঠিক আছে ছাইড়ে দিমু, কিন্তু ও যদি ওই পলার সাথে ভাইগা যায় তখন কী হইব? আমি তখন বললাম ভাইগা যাইব মানে? চাচি আম্মা বলো ও তো আমারে বলছে যে ওই পলার সাথে ভাইগা যাইব সুযোগ পাইলে। আমি তখন বললাম চাচি আম্মা আপনি এগুলো বললেন না, আমি আছি, আপনারা ছাইড়ে দেন। ওই সময় কিন্তু আমার প্রায় আখ আমি বিক্রি করতেছি, মানে আখ বড় হয়ে গেছে, প্রায় 1/3 আমি বিক্রি করে দিচ্ছি। আমার কাছে কিন্তু অনেক টাকা আমার কাছে আছে। পরে যখন ওরা ছাইড়ে দেওয়ার পরে আমি দেখি যে ও তখনও গোপনে ওই পলার সাথে দেখা করে, এটা কিন্তু আমি দেখতে পাই। চাচি আম্মা তো আর কাজে কামে ব্যস্ত থাকে, আমার যদি জিজ্ঞেস করে আমি বলি হ্যাঁ আমি দেখি ওই পলার সাথে কথা বলছে, এই করছে ওই করছে। এইরকম করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমি ওরে কিছু না কইয়া আমি চাচি আম্মারে বললাম যে চাচি আম্মা এমনি ওর তো আমার অনেক ভালো লাগে, এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আমার বাপ মায়ের সাথে কথা বইলা আমি ওরে বিয়া করবো, আপনি কি বলেন? এটা বলার পরে চাচি আম্মা বলে তাহলে তো আলহামদুলিল্লাহ, এর তো ভালোই, এর তো খারাপ না, তাহলে তুমি এটা করো, আমার তো কোনো আপত্তি নেই। আমি যদি তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিতে পারি তাহলে তো আমি আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাদের গ্রামে কি আমার মেয়ের নিয়ে যাইবো? এটা চাচি আম্মা আমারে বলে। আমি তখন বলি নিয়ে যাইবো না কেন, নিয়ে না যাওয়ার কী আছে, আমি গ্রামের মানুষের সাথে কথা কমু। পরে চাচি আম্মা আমাকে বলতেছে যে নাও নিতে পারে, কারণ গ্রামের মানুষ তো আমার একটা বদনাম দিয়া গ্রাম থেকে বের করে দিচ্ছে, এখন কি গ্রামের মানুষ মানবো নাকি? আমি তখন বলি আমি আমার বাবার সাথে তো কথা বলতে পারি, তুমি চিন্তা করো না। পরে চাচি আম্মা বলে ঠিক আছে তুই কথা বল। তারই 2 দিন পরে আমি তখন আমার বাবারে বলি ঘটনাগুলো। এতে আমার যে বড় ভাইয়া ছিল উনিও কিন্তু বিয়ে করতেছে না, ওনার জন্য প্রচুর বিয়ের ভালো ভালো ঘর আসতেছে, কিন্তু উনি বিয়ে করে না। উনি কেন বিয়ে করে না বা এটা আমি জানি না, ওনার বিয়ে না করার কারণটা কি। দেন আমি পরে আমার বলি, আমার বাবারে বলার পরে বাবা তখন আমাকে বলতেছে তুই এটা কী বলতেছিস, কী কথা বলতেছিস? আমি বললাম যে এমনি ঘটনা, তুমি যদি রাজি থাকো তাইলে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই, আমি ওরে নিয়ে এমনি সংসার করবো বলি। তো বলার পরে বাবা তখন খুব রাইগা যায়। বাবা আমারে বলে তোর এত বড় সাহস, তুই এটা চিন্তা করলি কেমনে, ওই মাইয়ারে আমি ঘরে উঠামো, ওর নামে বদনাম আছে না? মানে আমার বাবা কিন্তু সবসময় ওর মায়ের পক্ষে ছিল, অলওয়েজ ওর মায়ের পক্ষ ছিল, কিন্তু যখনই আমি রাজিয়ারে বিয়ে করার প্রস্তাব দিলাম তখনই আমার বাবা উল্টে গেল। না, বাবা তখন আর রাজি হয় না। রাজি না হওয়ার কারণে আমার তখন খুব কষ্ট হয়, কিরে বাবা রাজি হয় না কেন? তখন কিন্তু বড় ভাইয়া বিয়ে করে বড় ভাই আলাদা থাকে, আর আমার যেই ইমিডিয়েট যে বড় ভাইটা আছে উনি কাজকাম করে না, উনি তখন এদিক সেদিক ঘোরাফেরা করে খায়, ভণ্ডামি করে, উনি আর কোনো কিছুই করে না। সংসারের পুরো দায়িত্বটা কিন্তু আমার উপরে পুরো সংসার চলে। এখন আমি করি কি, কুইর বেচা আগ বেচা যেটাকে আনি ওই টাকাতে আমি বাজার টাজার করি না, চাউলও কিনি না, ডাউলও কিনি না, তেল পেঁয়াজ রসুন কিচ্ছু কিনি না, এখন টাকা পয়সা আমার কাছে রাইখা দিতেছি। তা আমার কথায় যদি তারা রাজি হয় না আমি বাজার করবো কেন? এইভাবে আরও কিছুদিন গেল, সংসারে তখন প্রচুর অভাব, অনটন দেখা দেয়। ছোটো 2টা বোন আছে, তাদেরও খাওয়া দাওয়া করা লাগে। পরে বাবা মা দুজনে আমার একদিন ডাকে আমার বলতেছে তোর মনস্তাপটা কি? আমি বললাম আমার মনস্তাপ কি আছে, আজকে যে রাজিয়াদের যে জায়গাটা, ওই জায়গাটা কে দখল করে রাখছে? আপনি দখল করে রাখছেন। এই জায়গা কি আপনার না? এই জায়গা যে যদি আজকে রাজিয়ার অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে জায়গাটার মালিক কে হইব? রাজিয়ার মা রাজিয়া হয়ে যাব না? রাজিয়ার জামাই হইব না? তো রাজিয়ার আমি বিয়ে করলে এই জায়গার মালিক তো আমি 2 জায়গার মালিক। এখন কয়দিন পর যদি রাজিয়ার জামাই এসে জায়গা দখল করে তখন তুমি কি করবা? এই জায়গা যে রাজিয়ার মায়ের তো পুরো গ্রামবাসী জানে। এই কথা যখন আমি আমার বাবাকে বলি, বাবা তখন মার সাথে আলাপ করে, মা তখন বলে তো আলী যেটা কইছে কথা তো ঠিকই আছে, কথা তো মিশা না, কারণ এই জায়গা যদি রাজিয়ার অন্য কোথাও বিয়ে হয় তাহলে তো রাজিয়ার জামাই জায়গা নিয়ে যাইব, রাজিয়ার জামাই তো জায়গায় নিয়ে যাবো, তখন আপনি কি করবেন? এই কথা আমার আব্বারে বলার পর আব্বা তখন খুব টেনশনে পড়ে। আব্বা তখন বলে তাহলে তুই কী কইতে আসছিস? আমি বললাম যে আমি এটাই করবো, আমি রাজিয়ারে বিয়ে করবো, বিয়ে করে রাজিয়ার আমি ঘরে তুলবো। বাবা তখন বলে যে এটা কি ঠিক হইব? এটা তোর এটা গ্রামবাসী কি মাইনে নেব? গ্রামবাসী কীভাবে দেখবে? বা আমার বাবার কথাই একটা যে গ্রামের মানুষ কি বলবে, আমার কথা হচ্ছে গ্রামের মানুষ কি বলবে না বলবো ওইটা আমার দেখার দরকার নাই,
আমি গ্রামের মানুষ দিয়ে কি করবো? আমার গ্রামের মানুষ লাগবে না। আমার কথা হচ্ছে আমার রাজিয়ারে পছন্দ হয়েছে, আমি রাজিয়ারে বিয়ে করব। এটা নিয়ে বাবার সাথে আমার তর্কাতর্কের একটা পর্যায়ে যাক, ওইভাবে বোঝানোর পরে বাবা তখন মোটামুটি একটু রাজি হয়। বাবা বলে আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে করবি কিন্তু তুই গোপনে বিয়ে করে লই আইবি, আমি যে তোর বিয়ে করাইছি এটা তুই কইতে পারবি না। এটা যদি তুই বলিস তাহলে দেখা যায় যে গ্রামের মানুষ আমার সন্দেহ করবো যে আমি এরকম একটা মাইয়ের তোরে কেমনি বিয়ে করাইলাম। এই কারণে আমি কিছু করতে পারব না, তুই ওর বিয়ে করবি, তুই নিয়ে আসবি। এটা আমার বাবা আমাকে বলে। আমি তখন বলি হ্যাঁ ঠিক আছে, তোমার কিছুই করা লাগবে না, আমি ওর বিয়ে করবো, আমি ওর গোপনে বাড়িতে উঠামো, এরপরে তুমি মাইনে নিবা। আমার বলো না আমি সাথে সাথে মানতে পারব না, 2-3 মাস পরে মানবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে বাবা রাজি হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি আসলাম, আইসা চাচির কাছে কইলাম যে চাচি এমন এমন ঘটনা, আব্বা তো রাজি হয়েছে, তাহলে আর তো কোনো ঝামেলা নাই, এবার আপনি বিয়ের কাজটা লয়ে সামনের দিকে অগ্রসর হন। কিন্তু তখনই দেখা যায় সবচেয়ে বড় সমস্যাটা, আমার চাচি আম্মা যখন রাজিয়াকে বলে, রাজিয়া তখন মুখের উপরে চাচি আম্মাকে বলে ও বিষ খাবে, গলায় দড়ি দেবে, ফাঁসি দিবে, মরে যাবে, তারপরে ও কখনো আমাকে বিয়ে করবে না, আমারই বিয়ে করবো না। কারণ কি, ও লাইন হচ্ছে ওই হিন্দু পোলার লগে, নিকাইল লগে। আমার চাচি তখন বলতেছে তুই হইলি মুসলমান, ওই পোলা হইলি হিন্দু, ওই পোলার লগে তোর সম্পর্ক হয় কেমন কইরা? এটা কেমন কথা কইতাছস? এটা কি সম্ভব নাকি? ওরকম করে বলে। কিন্তু আমার ওই চাচি আমার কথা আর কোনোভাবেই হচ্ছে রাজিয়া শুনতেছে না। রাজিয়ার কথাই একটা, আমি বিয়ে করলে ওই পোলারে করবো, নিখাইরিয়ে করবো, এছাড়া আমি অন্য কারে বিয়ে করব না, এবং আমি প্রয়োজনে হিন্দু হয়ে যাবো, তা আমি ওরে বিয়ে করবো। পরে এটা বলার পরে আমার ভিতরে তখন অনেক কষ্ট হয়, মানে কষ্টের পরিমাণটা যে এতটা তীব্র হয় আমি আসলে এই দুনিয়াতে ভাষায় কাউরে বুঝাইতে পারব না। আমি তখন একরকম কান্না করে দিয়া আমি কই রাজিয়া, আমি তোমার এত পছন্দ করি, এত ভালোবাসি, আমার ওই ভালোবাসার কোনো মূল্য নাই, ওই পোলারেই তুমি ভালোবাসবো, ওই পোলারে তুমি বিয়ে করবা। ও তখন আমার মুখের দিকে তাকায় থাকে বলে আপনি আমার কখনো বিয়ে করতে পারবেন না, ওই কথা না আমাকে বলে। তো কেন করতে পারব না ওইটা কিন্তু আমি আর ওই জিনিসটা কিন্তু আমি আর বুঝি না। আবার ওই যে নিকাইয়ের কথা বলছি, নিকাইয়ের বাপাও কিন্তু আবার ওইরকম মানে সাপ টাপ ধরে, এরপরে এটা সেটা বিক্রি করে, কুমির ধরে বা এটা সেটা ধরে বিক্রি করে, ওরকম আর কি। মানে ওরা একটু অন্যরকম ফ্যামিলি, কচ্ছপ ধরে বিক্রি করে রাত বিরাতে, ওরকম জঙ্গলের ভিতরে কচ্ছপ ধরে, সাপ ধরে, এটা ধরে বিক্রি করে। তাই আমি বললাম যে এমন একটা পরিবারে পোলারে তোমার পছন্দ হইলো, আমারে পছন্দ হইলো না। যাই হোক চাচা মেয়েটা ওরে বুঝে টুঝা ইয়া করলো, পরে আমি আর এই ব্যাপারটা নিয়ে সামনের দিকে যাই না। মানে আমি আর কি করবো এখন, ও যেহেতু নিজে রাজি না, একটা মেয়ে যদি রাজি না হয়, তার মা রাজি হয়, কী লাভটা হইলো? পরে ও রাজি হয় না, আমি তখন ওই আখ বিক্রি করতেছি, পরে আমি কাঁচা আখগুলো বিক্রি করে দিতেছি, মানে কয়েকদিন পরে বিক্রি করবো ওরকম না করে আমি রেডিমেড সব আখ বিক্রি করে দিতে আসি, কম দামে বিক্রি করতেছি। তো কম দামে বিক্রি করতেছি, একদিনের ভিতরে প্রায় পুরো আখ আমি বিক্রি করছি, অল্প কয়টা আখ আছে। তো সেদিন রাতের বেলায় রাজিয়া তখন আসে আমার কাছে, রাতের বেলা বলতে সন্ধ্যার পরে আর কি। আইসা বলতেছি কী করেন? আমি বললাম যে আমি আখ ক্ষেত পাহারা দেই। পরে আমারে বলতেছে যে আপনি নাকি এরকম কম দামে আখগুলো বিক্রি করে দিতেছেন কেন? আমি তখন বললাম যে আমি কম দামে বিক্রি করে দিব না তো কী করবো, আমার আখ ক্ষেতের কী দরকার? আমি যত দ্রুত এই গ্রাম থেকে মানে পালায় যেতে পারি আমার ততই ভালো, আমি এই গ্রামে থাকবো না, আমি এই গ্রামে থাকবো না, এইটাও বলি। তো বলার পরে বলতেছে আপনাকে এই গ্রামে কী করছে, আপনি এই গ্রামে থাকবেন না কেন, এই গ্রামে আপনার কী এমন ক্ষতি করছে? আমি বলি না, গ্রাম আমার কোনো ক্ষতি করে নাই, আমি এই গ্রামে থাকবো কেন, আমি এই গ্রামে থাকবো না, আমি এই গ্রাম থেকে চলে যাব, এটা বলি। তো বলে যে কেন চলে যাবেন কেন? আমি বললাম যে আমি থাকবো না। মানে মোটামুটি তর্কাতর্কি হওয়ার একটা আবার যতক্ষণ আমার হাত ধরে বলতেছে যে আমি আপনার ভাইয়ের মতো জানি, আপনি আমার ভাই। আমি বললাম আমি তো তোমার ভাই, তো আমি তোমার আপন রক্তের ভাই না, ভাই, এটা বলে। মানে খুব রাগ করে বলো। তখন আমাকে বলতেছে যে একটা কথা বলি, কিছু রাগ করেন না, মনে কষ্ট নিয়েন না। আমি বললাম যে মনে কষ্ট নেওয়ার কী আছে, যা শোনা তা তো শুনলামই, আর মনে কষ্ট পাইলেও আমার কী হইব? ও তখন আমাকে বলতেছে আপনি কোনোদিন আমারে বিয়ে করে শান্তি পাবেন না, এই কথা আমাকে রাজিয়া বলে। আমি তখন বললাম কেন, তোমার বিয়ে করে আমি শান্তি পাবো না কেন? ও তখন আমাকে বলে যে আমার মাঝে সমস্যা আছে। আমি তখন বললাম যে কী সমস্যা আছে, তোমার মাঝে কী সমস্যা আমাকে বলো। ও তখন বলে যেই সমস্যা আছে ওই সমস্যার কথা আমি কখনো বলতেও পারবো না আপনাকে, এবং আপনি আমাকে বিয়ে করলে কখনো সুখী হবেন না। আমি তখন বললাম যে তুমি এই কথা আমার কইতে পারলা রাজিয়া, আমি তোমার বিয়ে করলে সুখী হতে পারবো না কেন? তুমি হিন্দু পোলারে বিয়ে করে সুখী হইতে পারবা, আমারই বিয়ে করে সুখী হতে পারবা না? ও তখন বলে ওই হিন্দু পোলারে বিয়ে করলে আমি সুখী হবো, আর আপনার বিয়ে করলে জীবনে আপনি সুখী হইতে পারবেন না, এবং আপনি মারাও চাইতে পারেন। আমাকে এই কথাটা বলে, একদম স্পষ্ট করে এই কথাটা বলে। ওর চোখে মুখে তখন কিন্তু আগুনের মতো ধোঁয়া বাড়িতেছে, এমন অবস্থা। আমি তখন বললাম যে রাজিয়া তোমার সমস্যাটা কি, তুমি এরকম করে কেন বলতেছো? ও বলে আমি যেটা বললাম আপনার ভালোর জন্যই বললাম, আপনি ছোটোবেলা থেকে আমাদের পরিবারের জন্য অনেক হেল্প করছেন, আমার মাকে খাবার দাবার থেকে শুরু করে আমাদের কোনো
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ ছিল না, আমাদের ওই দূর সময় আমাদের পাশে কেউ ছিল না, আপনিই ছিলেন। আপনি আমার কাছে অনেক বড়, আমি আপনার কোনো ক্ষতি করতে পারবো না, এজন্য আমি আপনাকে বিয়ে করবো না। ও ডিরেক্টলি আমাকে এটা বলে। আমি তখন বললাম যে তুমি আমাকে এটা না বইলা তুমি আমার এই সত্য ঘটনা খুইলা বলো, তোমার সমস্যা। কেউ বলে না আমি আপনার বিয়ে করতে পারবো না। এর করে এটা বলে। পরের দিন আমি আখটাক বিক্রি করে চলে যাবো ওখান থেকে। পরে ওইখানে চাচি আম্মা আমার আবার ধরে ধরে বলতেছে যে কী ব্যাপার আলী, কী হয়েছে? আমি বলি চাচি আম্মা আখটাক তো বিক্রি করছে, আমি আর এদিকে আমো না, চলে যাবো। আপনি আমার কাছে কিছু, উনি আমার কাছে কিছু টাকাও পাইতো, আমি ওই টাকাটা ওনারে দিয়ে দিলাম। পরে আমি বললাম যে আমি আর এই গ্রামে আসবো না। পরে চাচি আম্মা আমার হাত ধরে বলেছে বাবা কী হয়েছে আমার কাছে বলো, তুমি এরকম কম দামে আখগুলো কি বিক্রি করে দিলা, রেডি হওয়ার আগেই বিক্রি করে দিলা? আমি তখন বললাম যে হ্যাঁ, কারণ আমার এটা তো আর দরকার নাই। কারণ পরে বলে যে রাজি নাকি তোমার সাথে কথা কইছে? আমি বলছি হ্যাঁ, ও আমার সাথে কথা বলছো, আমারে বলছে আমি যদি ওরে বিয়ে করি আমি জীবনে কখনো সুখী হইতে পারবো না এবং ওর মাঝে নাকি সমস্যা আছে। পরে চাচিমা আমাকে বলতেছে যে সমস্যা মানে বুঝো না, ও তোমার কাছে বিয়ে বসবে না, এটাই তার সমস্যা, আর কিছু না। পরে আমার বলছে আমি তোমার একটা কথা বলি, মানে তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমি বললাম কি? চাচিমা বলে যে তুমি ওরে উঠে নিয়ে যাও, তোমার কিছু বন্ধুবান্ধব নিয়ে, তোমাদের গ্রাম থেকে কিছু মানুষই না, ওরে উঠে নিয়ে যাও, উঠে নিয়ে প্রয়োজনে তুমি ওর অন্য কোথাও নিয়ে যাও, জোর করে ওর সাথে সংসার করো, ওর সাথে সংসার করো আস্তে আস্তে। মানে চাচিমা ওর সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু খুব পাগল। আমি তখন বললাম যে না, এটা আমি করতে পারবো না, আমাদের এটা সম্ভব না। ও যদি রাজি না হয় আমি তখন কি করব? বা এই কথাগুলো কিন্তু রাজিয়া পাশে থেকে শুনছে, আমি কিন্তু এগুলো জানি না। পরে আমি কি করলাম, এই চাচি আম্মার সাথে রাগটা করে আমি আমাদের গ্রামে চলে গেলাম। আমি আমাদের গ্রামে থাকতেছি, এইভাবে মনে হয় 5 থেকে 6 দিন পরেই হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় চাচি আম্মা আমাদের ঘরে আসছে, মানে বাড়িতে আসছে, আইসা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, প্রচুর কান্নাকাটি করতেছে। পরে আমার বাবা বেরিয়েছে, আমি বেরিয়েছি। পরে শুনলাম উনি বলতেছে যে রাজিয়ারা নাকি পাওয়া যাইতেছে না, বলে যে রাজিয়ারে পাওয়া যাচ্ছে না, রাজিয়া কোথায় চলে গেছে, রাজিয়া নাই, ঘরে নাই, ওইটা বলে। পরে আমার আব্বা আম্মা আমি আমার বড় ভাইয়া যিনি বিয়ে করছে ওই বড় ভাইয়া আমরা দৌড়ে রাজিয়াদের ঘরে আসি। আসার পরে রাজিয়া নাই, রাজিয়ার পাওয়া যাইতেছে না। পরে আমরা সবাই মিলে হচ্ছে নিখের ঘরে যাই। নিখের ঘরে যাওয়ার পরে জানতে পারি যে নিখেও নাকি বাড়িতে নাই। পরে আমি পুরোই কনফার্ম হয়ে যায় যে নিখের সাথে পালায়ে গেছে, নিখের সাথে পালায়ে গেছে। এবং নিখের সাথে পালায়ে যাওয়ার পরে ও তো নিখের সাথে চলে গেল। এখন চাচি আম্মা মিলে খুব কান্নাকাটি করতেছে, চলে গেল, আমি একা ঘরে কেমন করে থাকবো। তো আমার চাচি আম্মা কিন্তু অতটা বৃদ্ধ হয়ে যায় না, যে অতটা বুড়া এরকম না। তখন ওনাকে বিভিন্ন মানুষের ডিস্টার্ব করতে শুরু করে, এখান থেকে সেখান থেকে অনেক মানুষ ওনার ঘরের ভিতরে ঢুকার জন্য ট্রাই করে। এর মাঝে কিন্তু রাজিয়া আর নিখের আর কোনো খোঁজখবর নাই, তারা কই গেছে, কোন জায়গায় গেছে, তাদের কোনো খোঁজখবর আর পাওয়া যাইতেছে না। না পাওয়া যাওয়ার পরে চাচি আম্মারে সবাই মিলে ওই গ্রামে ডিস্টার্ব করতেছে, ওনার ঘরের ভিতরে ঢুকে ওনার ঘরে টিনের চালে ঢিল মারে, ওনাকে এইভাবে জ্বালায়। পরে উনি করলো কি, আইসা আমার আব্বার কাছে কান্নাকাটি করে এমনি সামনে। দেন আমার মা তখন বলতেছে যে ঠিক আছে, তোমাদের জায়গা তো আছে, ওইখানে তোমরা আবারও ঘর বানাও। আমার বাবা কিন্তু এটাতে খুব একটু রাগ করে মায়ের উপরে, মা এটা কেন বললো? কারণ বাবা তো জায়গাটা দখল করে রাখছে, এখন বাবার জায়গাটা দখল ছুটা হয়ে গেল না। এটা নিখের মারে বলে, চাচি আমারে বলে, রাজিয়ার মারে বলে যে তুমি আবার এখানে ঘর বানায় থাকো, তোমার মেয়ে যেহেতু চলে গেছে। ওইটা বলার পরে চাচি আম্মা তখন করে কি, ওইখানে যতটুকু মানে ঘরটা রাখা ওনার কাপড় চোপড় মানে যা কিছু আছে ওইগুলো নিয়ে উনি আবারও পুনরায় এখানে সন দেওয়া। ওই সময় আসলে টিনের ঘর ছিল না, খুব বড় লোকের কয়েকটা ঘর, মানে উপরে টিন ছিল, নিচে সন ছিল। মানে ওই সময় উপরে টিন দেওয়ায় মানে হচ্ছে বিশাল বড় লোক এরকম আর কি। আর চারপাশে হচ্ছে সনের বেড়া ছিল। তো সন হয়তো আপনারা অনেকেই চিনেন, এটা এক ধরনের পাট টাইপের হয়, যেটা দিয়ে ঘর বানানো হয়, ওই সময় ঘর এগুলো দিয়ে বানাইতো। পরে ওইখানে ঘর বানিয়ে চাচি আম্মা তখন ওইখানে থাকতেছে, আমিও তখন ওইখানে থাকতেছে, আমার যা হবার তা তো হয়েই গেছে। এইভাবে কিছুদিন কাটার পরে চাচি আম্মা খবর পাইলো নিখাই আর হচ্ছে রাজিয়া চাচি আম্মার ওই যে পুরান ঘরটা ছিল, ওই যে সরকারি জায়গায় যে ঘরটা ছিল, ওই জায়গার ভিতরে নিখাই আর রাজিয়া চলে আসছে, আইসর ওখানে থাকতেছে। এটা চাচি আম্মার কেন খবর আসলো। তো খবর আসার পরে চাচি আম্মা তখন আমাদের গ্রামে কিন্তু তখন চাচি আম্মাকে সবাই মেনে নিয়েছে, আর অতটা মানে ওই সময়ের মানুষ একটু রাগ টাগ হয়েছিল, মোটামুটি সবার রাগ ঠান্ডা হয়েছে। চাচি আম্মার সাথে কেউ কোনো কথা মানে আর খারাপ ব্যাপারে কোনো কথা বলে না। পরে চাচি আম্মা গ্রামের কিছু মানুষের কাছে এমনি এমনি বলে যে নিখাই হচ্ছে রাজিয়ারে তাবিজ করে নিয়ে গেছে। এটা বলে যে তাবিজ তোমার করে আমার মেয়ের ওই হিন্দু পড়া নিয়ে গেছে। ওই সময় কিন্তু হিন্দুদের অতটা পাওয়ার ছিল না, মানে হিন্দুদের অতটা ক্ষমতা ছিল না, মানে এটা কিন্তু যুদ্ধের পরের ঘটনা। তো যুদ্ধের পর কিন্তু হিন্দুরা আসলে অত বেশি পাওয়ার দেখাইতে পারতেছিল না, কারণ সমস্ত হিন্দুদেরকে পাকিস্তানিরা মাইরে ফেলছিল ওই সময়, মানে পাক হানাদার বাহিনীরা সব হিন্দুদেরকে মাইরে ফেলে, হিন্দুদের কিন্তু আর ওরকম পাওয়ার থাকে না। পরে চাচি আম্মা করে কি, গ্রামের যত ভালো ভালো মৌলবী মুসলমান আছে সবার কাছে যায়, আমার আব্বাকে নিয়ে নিয়ে সবার কাছে যায় যে আমার মেয়ের এমনি এমনি কিডন্যাপ করে, আমার মেয়ের এমনি এমনি তাবিজ তুমান করে এটা বলে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে একদিন রাতের বেলায় করে কি, গ্রামের প্রায় সব মানুষ মিললে আমার বাবা আমি সহ থাকি, ওইখানে গিয়ে রাতের বেলায় ওদেরকে ধরি, ওই ঘরের মধ্যে ধরে ঘরের মধ্যে আগুন লাগাই দিই এবং ওদেরকে বাইরে করে খুব পিটাই নিখাইয়ের যে বাপ ছিল ওর বাপেরে আনি, ওর বাপের আইনে ওর বাপের কাছে নিখাইরে তুলে দিই এবং বলি যে যদি
নিখাইয়ের সাথে ও আর কোনোদিন কোনোভাবে মিশে, তাহলে আমরা নিখাইয়ের বাপের ঘর দুয়ারও ভাঙবো, তাকে ওই গ্রাম থেকে বের করে দিব, মানে সরকারি ওই খাস জায়গাতেও থাকতে দিব না। এটা আমাদের গ্রামের মানুষ সবাই মিলে নিখাইয়ের বাবাকে দমকাদমকি করে। পরে নিখাইয়ের বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, চা বার্তা হয়ে গেছে, ওকে। তখন চাচি আম্মা করে কি রাজিয়ারে নিয়ে আবারও পুনরায় সেই বাড়িতেই চলে যায়, যেই বাড়ি থেকে রাজিয়াকে একদম কোলে করে চাচি আম্মা আসছিল। ওখানে চাচি আম্মারে নিয়ে আবারও ঢুকে। এটা নিয়ে কিন্তু আমার মায়ের সাথে আমার বাবার কিন্তু তুমুল ঝগড়া চলতেছে। আমার বাবা বারবার আমার মাকে বলে যে ওরা তো বেরিয়ে গেছে, তুমি আবার ওদেরকে কেন ঢুকাইলা, ওদেরকে ঢুকাইলা কেন এই বাড়িতে ঢুকাইলা কেন। এটা নিয়ে আমার বাবা মায়ের সাথে খুব ঝগড়া যদি চলতে পরে নিখাই মানে রাজিয়া এই বাড়িতেই থাকতেছে। নিখাইয়ের বাপের কাছে চলে গেছে, রাজিয়া এই বাড়িতেই থাকতেছে, ওর মায়ের সাথে থাকতেছে। সময়গুলো এইভাবে কাটতে কাটতে তখন আমার চারদিক থেকে বাপ মাই বিয়ে করাইবো। আমার বড় ভাই যেহেতু বিয়ে করবো না, ওনার কি সমস্যা, উনি বিয়ে করে না, এবং ওনার আশা আমার বাপ মা চাইরা দেয়, তখন বাপ মা আমাকে বিয়ে করাবে। তারা করে কি এদিকে সেদিকে বিভিন্ন দিকে মেয়ে খুঁজতে থাকে, আমাকে বিয়ে করাবে। আমি বিয়ে করতেছি না, কারণ আমি কিন্তু তখনও মন থেকে রাজিয়াকে পছন্দ করি, আমি অন্য কাউকে বিয়ে করব না। এইভাবে হইতে সাসিম একদিন আমার এসে বলতেছে যে বাবা তোমার একটা কথা বলি, তুমি কি এখনও রাজিয়ারে পছন্দ করবা? যদি আমি রাজিয়ারে তোমার কাছে বিয়ে দিই তাহলে কি তুমি রাজি হবা? এই কথা সাসিম আমার বলে। আমার কাছে বলার পরে আমি তখন বললাম হ্যাঁ, রাজি হবো না কেন, 100 বার রাজি হবো। আমি তো রাজিয়ারে পছন্দ করি, আমি ওরা পছন্দ করি, আমি ওরা বিয়ে করবো, সমস্যা কি আপনি বলেন। বলার পরে তখন চাচিম্মা গরিকে রাজিয়ার সাথে কথা বলে। রাজিয়া সেই পুরনো দিনের কীর্তন, ও আমাকে বিয়ে করবে না, করবে না, ও করবেই না। যতভাবেই চাচিম্মা বলে বিয়ে করবে না করার পরে আমি তখন কিছুই বুঝতেছি না যে ও রাজি হয় না কেন। আমি একদিন গোপন ওর সাথে কথা বলি পুকুর পাড়ে, রাজিয়া তোমার সমস্যাটা কি, আমার বিয়ে করলে তোমার কি? ও খালি গ্রুপের একটা কথা যে আমি ওর বিয়ে করলে জীবনে কখনো সুখী হইতে পারবো না, ঘুরে ফিরে ওর ওই একটাই কথা। আমি বলি যে ঠিক আছে, জীবনে আমি সুখী না হইলে নাই হইলাম, আমার জীবনে সুখের দরকার নাই, আমার তোমার বউ দরকার, আমি তোমারই বিয়ে করব। এবার আমি একেবারে কোমরে গামছা বাইতে আমি তখন নামছি। নাইমা আমার বাপ মা চাচি আম্মা সবাইরে বললাম যে আপনারা আমারে ওর সাথে বিয়ে করান, আমি রাজি আছি। পরে চাচি আম্মা এবার একরকম জোর জবরদস্তি করে রাজিয়ার সাথে আমাকে বিয়ে করাই দেয়। গ্রামের কিছু মানুষও থাকে ওই বিয়েতে। যাক, এরপরে ওর সাথে আমার বিয়ে হয়, আমি ওর সাথে বাসর ঘরে যাই। কিন্তু বাসর ঘরে যাওয়ার পরে ঘটে আরেক ঘটনা। যাওয়ার পরে ও আমার সাথে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা কোনোভাবে ওর গায়ে আমি হাত দিতে পারি না। কথা বলতে পারি, সব পারি, ওর গায়ে হাত দিতে পারি না। ও আমাকে গায়ে হাত দিতে দেয় না। যাক, বাসর ঘরের রাত যেহেতু এক রাত কেটে গেল, এটা আমি মনে করলাম আমি ওই রাতটা কেটে গেল। এন্ড পরের রাতেও সেম একই ঘটনা, ওর গায়েও আমার হাত দিতে দেয় না। রাতের বেলাও ঘুমাই থাকে, আমি যদি ওর গায়ে হাত দিই, একটা মানুষ ঘুমাইলে তো মনে করেন যে তারা লাড়াচাড়া করলেও তো সে উঠে না। ওর গায়ে আমার একটা আঙ্গুলের ফর্শ লাগার সাথে সাথে ও লাফ দিয়ে উঠে যায়। ওইটা আমার দিকে তাকায় থাকে যে না, ওর গায়ে আমার হাত দিতে দেয় না। কিরে বাবা, ঘটনাটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। এইভাবেই সময়গুলো সামনে দিকে কাটতে একটা পর্যায়ে আরও প্রায় 8-10 দিনের মতো কাটে গেছে, না এটা হচ্ছে না। পরে আমি কি করে চাচি আমার ব্যাপারটা বলেছে, চাচি আম্মা এমনি ঘটনা, রাজিয়া তোর গায়ে আমার হাত দিতেছে না, আমি এখন কি করবো? চাচি আম্মা বলে কি বলো, এটা আগে বললো না তো? আমি বললাম যে এমন ঘটনা। চাচি আম্মার সাথে কথা বলে ও তখন আমাকে ওই সময় বলতেছে যে তুমি যদি কখনো আমার সাথে শারীরিক সম্পর্ক করো তাহলে তুমি হয় পাগল হয়ে যাবা, না হয় তুমি মারা যাবা। এইটা আমাকেও ডাইরেক্ট বলে। আমি তখন বললাম যে রাজি, এগুলো তুমি কি বলতেছো? তোমার কথাবার্তা তো আমার মাথায় মধ্যে কিছুই আসতেছে না। আমি তোমার বিয়ে করলে পাগল হয়ে যাবো, আমি তোমার সাথে বিয়ে করছি, আমাদের মাঝে শারীরিক সম্পর্ক, আমাদের বাচ্চা কাচ্চা। ও বলে আমার কখনো বাচ্চা হবে না, আর আমার বাচ্চা যদিও হয় এই বাচ্চার বাবা তুমি হবে না। এরকম করে আধ্যাত্মিক টাইপের কথাবার্তাও বলে। পরে কি করে হুজুরের কাছে যায়, হুজুরের কাছ থেকে তাবিজ, তোমার পানি পড়ায়, এটা সেটা অনেক কিছু আইনা দেই, না ওর কোনো কাজ হয় না। ও আমার সাথে কোনোভাবেই না, আমি ওর গায়ে ধরতে পারি না। তো মনটারে এটাই বুঝলাম, শালার বিয়ে তো করলাম, তাই না? টার্গেট তো ছিল বিয়ে করা, শারীরিক সম্পর্ক নাই করলাম, না হোক সম্পর্ক। এইভাবে প্রায় 1 বছরের মতো কাটে। কিন্তু 1 বছর পরে হঠাৎ করে একদিন রাজিয়া পেট ব্যথা বলে চিল্লাইতে আসে। প্রচুর পেট ব্যথা বলে চিল্লানোর পরে আমাদের যে গ্রাম্য ডাক্তার আছে, আমাদের ওই গ্রাম্য ডাক্তার আসে, আইসা রাজিয়ার হাতটা দেখে, এটা সেটা দেখা ওই গ্রামের ডাক্তার মাকে কি বলছে আমি জানি না। আমি তখন ওই মাঠে ছিলাম, মাঠে কাজ করতেছি। মাঠ থেকে আসার পর আমার মা বলে গঞ্জে থেকে মিষ্টি লয়ে আয়, আমাকে বলে। আমি তখন বলি গঞ্জে যাবো কেন? মা বলে গঞ্জে থেকে মিষ্টি আন, তুই তো বাবা হইতে যাইতেছস। কি? আমি বাবা হইতে যাইতেছি? আমার ভিতরে তখন লাগলো একটা খটকা, এটা কেমন কথা? আমি বাবা হবো কেমন করে? আমার মা বলে মা বিয়ে করছিস, তুই বাবা হবি না? এখন আমি তো জানি যে ওর সাথে আমার কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না। পরে মা আমার ধাক্কায় বাজারে পাঠায়, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। আনার পরে সবাই মিষ্টি মুখ করতেছে, আমার ভিতরে তো ভাই পানি নাই। আমি কি রে, এটা কেমন কথা? এটা কীভাবে হতে পারে? এটা তো কখনো সম্ভবই না। পরে গন্ধকার ঘরে আমি তখন রাজিয়ার জিজ্ঞেস করি, রাজি এটা কী হইলো? ও আমার বলে কি হইলো? আমি বললাম যে তুমি
বাচ্চা নিলে কেমনে? তোমার কি নিকাহের সাথে কোনো অন্য কিছু হয়েছিল ওই সময়? নিকাহের সাথে কিছু হয়েছে? এই বাচ্চার বাবা তাহলে নিকাহ। ও বলে কি বলতেছো, নিকাহের সাথে হইলে তো নিকাহের সাথে আজকে থেকে আমার চলে আসছে আরও 1 বছরের উপর হয়ে গেছে, বাচ্চা হলে কি 1 বছরের ভিতরে হইতো না? আমি তখন বলি তো 1 বছরের ভিতরে বাচ্চা হইতো না, তাহলে এই বাচ্চা কার? ও বলে এই বাচ্চা তোমার। আমি বললাম আমার বাচ্চা? আমার বাচ্চা কীভাবে হইলো? ও বলে এটা তোমার বাচ্চা। আমি বলি না, এটা ভুলো, এটা মোটেও আমার বাচ্চা না, এটা আমার বাচ্চা কেমনে হইলো? আমার তো তোমার সাথে ওরকম কোনো কিছু হয় না, তার মানে এখনও নিকাহের সাথে তোমার সম্পর্ক আছে, এখনও নিকাহের সাথে তোমার সম্পর্ক আছে। ও বলে না, আমার নিকাহের সাথে কোনো সম্পর্ক নাই। আমি বললাম না রাজিয়া, তোমার নিকাহের সাথে সম্পর্ক আছে। এটা বলার পরে ও তখন আমার উপরে মানে ক্ষেপে, আমি ওই দিন যে ওর মুখটা এমনভাবে দেখেছি, আমি কিয়ামত পর্যন্ত ওই মুখ আমার মনে হয় আমি ওই সময় রাজিয়ার ভিতরে রাজিয়ারে দেখি নাই। মানে আমার মানে কি বলবো, গালগুলো এমনভাবে ফুলে গেছিল, চোখ এমনভাবে হয়েছিল, মানে একেবারে সাপ আকৃতির মতো ওর চেহারাটা হয়ে গেছে। এমনভাবে আমার দিকে ও একেবারে অদ্ভুত নজর তাকাইছে। আমি তখন ভয় পেয়ে যে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি তখন দোয়া পড়তেছি। আমার বলে তোর বাচ্চা এটা, তুই আমার বিয়ে করছিস, তোর বাচ্চা হবে না তো কার বাচ্চা হবে? আমি তখন বললাম এগুলো কী বলছো? বলে তোরে আমি বলছি না তুই আমার বিয়ে করিস না? আমি তোরে 1000 বার বলছি তুই আমার বিয়ে করিস না, তুই আমার বিয়ে করছিস কেন? আমি তোরে বলছি তুই আমার বিয়ে করলে জীবনে সুখী হইতে পারবি না, এরপরও তুই আমার বিয়ে করলি কেন? আজকে আমার পেটে বাচ্চা আছে, ওই বাচ্চার বাপ তুই। আমি তখন বললাম রাজিয়া শান্ত। বলে শান্ত হওয়ার দরকার নেই, স্বীকার কর তোর বাচ্চা। আমি তখন আচ্ছা ঠিক আছে, আমি স্বীকার করলাম এটা আমার বাচ্চা, ঠিক আছে স্বীকার করলাম, তুমি শান্ত হো। তখন শান্ত হয়। এরপরে ওর চালচলন সম্পূর্ণ পাল্টে যায়, চালচলন সম্পূর্ণ পাল্টে যায়। ও মানে মাঝে মাঝে গুম করে মানে করে, এরপরে দোয়া পড়ে, মানে একটু প্যারানর্মাল টাইপের মানুষ যেরকম হয় না এরকম। পরে আমি মাকে বলি, আমার শাশুড়িকে বলি, ওরা বলতেছে যে এরকম বাচ্চা পেটে আসলে মেয়েদের মাঝে একটু অন্যরকম জিন ভূত, আর ওই সময় তো এত মানে আজকের মতো যেরকম MBBS ডাক্তার বা বড় বড় ডাক্তার ওরকম এত ছিল না। পরে বলে যে এরকম এরা আমাকে বলে। আমি তখন বললাম যে না, এটা তুমি কেমন কথা বলতেছো, এটা মানে হতে পারে না। তো এটা নিয়ে পরে আমি অনেকভাবে রিসার্চ করতে থাকি, করতে না ওর সাথে আমি আর চিতি না, ওর সাথে গরম হয় না, রাগ হয় না। রাগ না হইয়া আমি বলি যে দেখা যাক কী হয়। এরপর এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় ও বাচ্চা হয়, ওর বাচ্চা হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ওই বাচ্চাটা হয় মৃত, বাচ্চাটা মৃত হয়। এবং ওই বাচ্চার চেহারায় যেই দেখছে আমাদের ওই এলাকার, আমাদের গ্রামের যত মানুষ ওই বাচ্চার চেহারা দেখছে, মানে প্রত্যেকটা মানুষ মনে হয় পাগল হয়ে গেছে। মানে জীবনে কখনো এরকম বিবস্ত্র বাচ্চা কেউ দেখে নাই। আমি বাচ্চার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। আমি খালি এক নজর দেখেছিলাম, এক নজর দেখার পর আমার কাছে মনে হয়েছিল যেন এটা কোনো সাপ আকৃতির, মানে একেবারে সাপ আকৃতির বাচ্চা, শুধু মুখটা কিছুটা মানুষের মতো। ওই সময় যদি কোনো টিভি চ্যানেল বা ইন্টারনেটের মতো এরকম থাকতো, তাহলে মনে হয় এটা সারা পৃথিবীতে ছড়াই যেত। আমাদের গ্রামের মানুষ করে কি 1 ঘন্টার মধ্যে ওই বাচ্চাকে মাটি দিয়ে দেয়, মানে কাউকে দেখাইতে দেয় না। মানে সাদা কাপড়ের ভিতরে তো একরকম মাটি দিয়ে দেয়। বাচ্চা মাটি দিয়ে দেওয়ার পরে ও তখন অলওয়েজ ওই বাচ্চার কবরের কাছে গিয়া দোয়া দরুদ পড়ে, বাচ্চার কবরের কাছে গিয়া দোয়া দরুদ পড়ে, তফসিনিয়া বসে থাকে, নামাজ পড়ে, মানে একেবারে পুরাই পাগল হয়ে যায়, পুরাই পাগল হয়ে যায়। যখনই ওরে বলি তুমি এগুলো কেন করো, ও আমারে বলে কেন করি, তোরে তো আমি আগেই বলছিলাম যে তুই আমারে বিয়ে করিস না, বিয়ে করলি কেন? সাদা কাপড় পরে পরে গভীর রাতে ও কবরের কাছে গিয়ে বসে থাকে। অনেক মানুষ ওকে দেখে অজ্ঞান পর্যন্ত হয়ে গেছে, অজ্ঞান হয়ে যায়। কিরে ও এটা কেমনে হইলো? কোনো মানুষ বলে যে সন্তান মারা গেছে, সন্তানের শোকে এরকম হয়েছে, আবার কোনো মানুষ বলতেছে যে না ওর সাথে জিন বা ভূত কিছু আসছে এরকম। আমি তাবিজ, তোমার হুজুর কুবুজ কোনোভাবেই কোনো কিছু বাদ রাখি না, সমস্ত জায়গায় নিয়ে যায়। না, ওর আর কোনোভাবে ওর কোনো চিকিৎসা হইতেছে না, কোনো চিকিৎসা হয় না। চিকিৎসা না হওয়ার পরে এইভাবেই দিনগুলো কাটতে কাটতে আমি তো ওইভাবেই পড়ে আছি। যাই হোক, এভাবে কাটতে প্রায় 6 মাস পরে ও তখন আমাকে বলতেছে যে তুই একটা বিয়ে কর, আমাকে এটা বলে। তখন কিন্তু আমাকে তুই করে বলতে পারো, তুই করবো যে তুই একটা বিয়ে কর। আমি বললাম যে না আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো কেন, আমি বিয়ে করবো না। ও আমার বলে তুই একটা বিয়ে কর, এটা আমাকে বলে। আমি বলি যে না আমি বিয়ে করবো না। মানে ওর সাথে আমার তর্কাতর্কি চলতেছে। আর ওই যে কিনা আরেকটা ঘটনা ঘটছে, কিন্তু আমি কিন্তু গ্রামের মানুষের কাছে অনেকের কাছে বলছি যে ওর পেটে যে সন্তান, ওই সন্তানের বাপ আমি না, কারণ ওর সাথে আমার শারীরিক সম্পর্ক নাই। এত কিন্তু গ্রামবাসী ওর উপরে ক্ষিপ্ত, মানে গ্রামবাসী কিন্তু ওর উপরে রাগান্বিত যে ও যে দুনিয়াতে জন্মাইছে তখনও তো বাপ ছিল না, এবং ওর বাচ্চা যে দুনিয়াতে আসছে সেটারও মূলত বাপ নাই। ঘটনাটা এরকম হয়ে গেছে, গ্রামবাসী ওটা এরকম করে। এবং আমি মূলত নিকাইয়ের সাথে আলাপ করার জন্য চেষ্টা করি যে ওর মাঝে কোনো সমস্যা ছিল কিনা, কারণ নিকাই তোরে নিয়ে পালায় কয়েকদিন ধরে ছিল। নিকাইয়েরও কোনো সন্ধান আমি পাই না, নিকাই কই চলে গেছে, ওইটা নিকাইয়েরও আমি আর কোনো সন্ধান পাই না, নিকাই কই গেছে নিকাইয়েরও কোনো খোঁজখবর নাই। পরে এইভাবে চলতেছে। পরেও আমাকে বলে যে তুমি এরকম আমাকে এটা বলে। আমি বলি যে না আমি এগুলো কখনোই করতে পারবো না, বা এটা হবে না, বা এটা নিয়ে ওর সাথে আমার আমি অন্য কাউকে বিয়ে করবো না, এটা সেটা বলি। এইভাবে আরও কিছুদিন পরে একদিন রাতের বেলায়, আনুমানিক রাত তখন আমার কাছে মনে হয় সময় ঘড়ি ছিল আমার হাতে, প্রায় রাত 2টার মতো বাজে। ও তখন আমাকে ঘুম থেকে জাগায়।
ঘুম থেকে জাগানোর পরে ও একদিন অনেক সুন্দর আমার মানে বিয়ের যে শাড়িটা ছিল ওই শাড়িটাও সেদিন পরে। তো আমি তখন ওর দিকে খুব খুশি, অনেক সুন্দর লাগতেছে। আমি তখন বললাম যে কী ব্যাপার রাজি, আজকে বিয়ের শাড়ি পরছো, তোমার এত সুন্দর লাগতেছে। ও তখন আমার বলে যে তোমার একটা জিনিস দিমু, তুমি কি নিবা? আমার বলে, আমি তখন বললাম যে নিমো। ও তখন বলে যে আমি যদি তোমার অনেকগুলো স্বর্ণ গয়না দিই, মানে তখন কি তুমি বিয়ে করবা? আমাকে এটা বলে। আমি তখন বললাম যে কেমন স্বর্ণ গয়না? ও বলে যে ধরো আমি তোমাকে মানে 500 গ্রাম মানে আধা কেজি পরিমাণে স্বর্ণ দিব, তাহলে কি তুমি বিয়ে করবো? আমার এইটা বলে। আমি তখন বললাম যে হ্যাঁ, আধা কেজি পরিমাণ স্বর্ণ যদি তুমি আমার দাও আমি বিয়ে করবো। মানে এটা আমি দুষ্টামি করে বলি যে আধা কেজি স্বর্ণ কোথায় পাবে, ওর কাছে আধা কেজি স্বর্ণ। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ঠিক ওই সময় ও শাড়ির আঁচল থেকে ও স্বর্ণ বের করে, বিভিন্ন নেকলেস, তারপরে কানের দুল, যেগুলো আমার জীবনেও আমি দেখি নাই, কোনো স্বর্ণকারের দোকানে দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর সুন্দর, এত সুন্দর, মানে কানের দুল, নেকলেস, এগুলো এত সুন্দর। আমাকে বলে যে এগুলো তুমি নাও। আমি বললাম যে এগুলো কোত্থেকে আসছে? ও বলে কোত্থেকে আসছে এটা জানার দরকার নাই, তুমি আমার কাছে ওয়াদা করছো যে তুমি বিয়ে করবা, আর তুমি বিয়ে করবা ওয়াদা করছো, এই জন্য আমি তোমার এগুলো দিয়েছি, তুমি কালকের মধ্যে বিয়ে করবা। আমি তো পুরো অবাক হয়ে যাই, কিরি এই স্বর্ণগয়নাও কোত্থেকে আনলো? এরপরে আমি শুয়ে আছি, আমার তো ঘুম আসতে না। ফজরের কিছুক্ষণ আগে আমাকে বলে যে শোনো আলী হোসেন, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যার সাথে সংসার করতেছো সে কিন্তু মানুষ না। তার গলাটা একেবারে পুরো আমার এখনও মনে আছে, এটা তার গলা না, ওইটা রাজিয়ার গলা ছিল না। আমাকে বলতেছে তুমি যার সাথে সংসার করতেছো সে কিন্তু মানুষ না, তুমি যদি কালকে বিয়ে না করো তাইলে তোমার জীবনে সমস্যা ঘটে যাবে, তুমি কালকের মধ্যে বিয়ে করবা। এইটা একেবারে অন্য একটা গলায় আমাকে এই কথাটা বলে। আমার ভিতরে তখন অনেক ভয় ঢুকে যায়। একে তো তাবিজ, মানে একে তো হইলো যে মানে ও স্বর্ণ গয়না আমার এতগুলো কোত্থেকে আনলো? ওতে তো স্বর্ণ গয়না চোখেই দেখার কথা না, আমাদের পুরো এলাকা খুঁজলে এরকম স্বর্ণ গয়না ওই সময় পাওয়া যাবে না, কারণ ওই সময় এত স্বর্ণ গয়না কই আসবে। আমি তখন বুঝতে পারি যে না, ও তো আসলেই মানুষ না, ও তো আসলে অন্য কিছু। আমি তখন আল্লাহরে ডাকতেছি, যাক সকালটা হইলো। হওয়ার পর আমি তখন আমার বাপ মায়ের বলে আমি অন্য একটা বিয়ে করবো, ওর সাথে তো আমি সুখী নাই। এইটা বলার পরে আমার বাপ মাই বলে যে ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ, তুই বিয়ে করলে আমার তোরে বিয়ে করাবো। আমি স্বর্ণকেনার কথা বলি না। এরপরেই আমার বাপ মাই করে কি 2 দিনের মাথা আমাকে বিয়ে করে দেয়। ওই 2 দিন কিন্তু রাজি আমার সাথে খুব মানে ভালোই ব্যবহার করতেছে, থাকতেছে। আমি কিন্তু আর ভয়ে ওর সাথে রাতের বেলা তাকাইও না, ওর দিকে রাতের বেলা ওর দিকে তাকাইও না। 2 দিন পরে আমাদের গ্রামের আরেকটা মেয়েকে আমাকে আমার বাপ মায় বিয়ে করায়। বিয়ে করানোর পরে যেদিন আমার বাসর ঘর হবে ওই দিন তো রাজি এক ঘরে, আমি আরেক ঘরে, আমার বউ নিয়ে তো বাসর ঘর হবে। ওই বাসর ঘরের পরের দিন সকালবেলায় আমি দেখি যে আমার ওই ঘরে রাজিয়া নাই। রাজিয়ার মা আছে, রাজিয়ার মারে আমি বললাম যে রাজিয়া কই? পরে বলে তা তো জানি না। ওরে খুঁজা 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 না, নাই 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 নাই, আর ওরে পাইলাম না, ওরেও পাইলাম না। আর ওর যে নিকাই ছিল ওই পাশের গ্রামে হিন্দু ছেলে, ওই নিকাইরেও আর পাওয়া গেল না। ওরে যখন আমরা ওইখান থেকে ওর নিকাইয়ের কাছ থেকে নিয়ে চলে আসি তখন কিন্তু নিকাইয়ে চলে যায়। কোথায় চলে যায়? নিকাইয়েরও কোনো সন্ধান আর পাইলাম না। ওদের দুজনে নেয় পাক্কা প্রায় 30 বৎসরের মতো এরই মাঝে কাটে। এই 30 বছর আমি বিয়ে করছি, আমার বাচ্চা হয়েছে, আমার একটা ছেলে হয়েছে, বড় ছেলেটা হওয়ার পরে মানে বড় ছেলেটা হওয়ার পরে ওর হঠাৎ করে খুব অসুখ, মানে এত পরিমাণের অসুখ যে ওরে আমি অনেক ডাক্তার কবিরাজ অনেকের কাছে নিয়ে যায় না, ওর মুখ দিয়ে খালি রক্ত বেরোয়, এভাবে তাকাইলে রক্ত বের, যেদিকে তাকায় বড় ছেলের নাম ছিল আমার নাহিমের মুখ দিয়ে খালি রক্ত বাইর হয়। এমন অবস্থা যে ওরে আমি বাঁচাই দিয়ে পারতেছি না। আমার খুব মনে আছে ওই সময় আমি স্বপ্নে দেখি যে কেউ একজন মানে আমার ছেলের কাছে আসতেছে, আমার ছেলের হাত ধরতেছে, আমার ছেলের পা ধরে টানতেছে, চুল ধরে টানতেছে। এগুলো আমি স্বপ্নের মধ্যে দেখতেছি। ওইগুলো দেখার পরের দিন আমি কি করলাম, হুজুরের কাছে গেলাম, দোয়া দরুদ পড়ে আমি জোহরের নামাজ পরে আমি বাড়িতে আসার সময় আমি হঠাৎ করে দেখতেছি আমাদের গ্রামে অনেক মানুষ দৌড়ে যাইতেছে, অনেক মানুষ মানে পিছন দিকে অনেক মানুষ দৌড়ে যাইতেছে। আমিও তখন তাদের সাথে যাই। আজকে প্রায় 30 বছর পরে আমি তখন আমার বউ রাজিয়ারে আমার ঘরে দেখতে পাই, একেবারে সাদা একটা কাপড় পরে আছে, বয়স হয়ে গেছে, মানে অন্যরকম এক ভেষে। আমারও দেখতে পাওয়ার পর তো আমার শরীরের পুরো পশম ধরা যায়, কিরি এত বছর পর ও থেকে আসছে। ও আসার সবাই ওর মাও কিন্তু তখন আছে, ওর মা কিন্তু মানে তখন একেবারে খুবই একদম বিছনায় পড়ে গেছে, লড়তে পারে না, কথা বলতে পারে না। ওর মারে কিন্তু আমি খাওয়াইতেছি, আমি পড়াইতেছি। ওর মার জন্য দোয়া করে, ওর মারেও দোয়া দরুদ পড়ায় এবং আমার সন্তানকে ও সুস্থ সেবা করে। ও যেদিন আসছে ঠিক তারই 2 দিন পরে আমার শাশুড়ি মানে ওই রাজিয়ার মা মারা যায়। 2 দিন পরে ও নিজে ওর মারে মাটি দিয়ে আমার সন্তানের উপরে ও পাক্কা প্রায় 14 দিনের মতো আমার বাড়িতে থাকে। 14 দিন পরে আমার সন্তানকে অসুস্থ করে তোলে।
আমার সন্তান নাহিম হচ্ছে সুস্থ হয়, সম্পূর্ণ ওর চিকিৎসা, ও গাছের পাতা এটা সেটা দিয়ে ওর চিকিৎসা করে। চিকিৎসা করার পরে ও তখন একদিন আমার বলতেছে আমি বাইরে যাব, আমি ওই জন্য কিছু ওষুধ নিয়ে আসবো। ওই সময় চট্টগ্রাম শহরের বড় বড় ফার্মেসি ছিল, ওইখান থেকে ওষুধ আনবে। এটা বলে ও তখন ওষুধের জন্য যায়, কিন্তু ওষুধের জন্য গেলে ও তখন আর আসে না। এইভাবে প্রায় আমার আরও 12 বছরের মতো কাটে। ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। এতে আমার সন্তান বড় হয়, আমার সন্তানের বিয়ে দিই, সন্তানের সরকারি চাকরি টাকরি করে। আমি এই যে যা কিছু করতেছি সম্পূর্ণ কিন্তু ওই যে স্বর্ণ বেচা টাকা, ও আধা কেজি স্বর্ণের কথা বললো, ওখানে প্রায় 1 কেজি পরিমাণের স্বর্ণ ছিল। আমি ওইগুলো বিক্রি করি, ওইগুলো এখনও আমারই, ওই যে স্বর্ণ এখনও আমার ঘরে আছে, ওই স্বর্ণগয়না এখন আমার ঘরে আছে। আমি কোনো কাজ করি না, স্বর্ণ বিক্রি করে খাই, স্বর্ণ বিক্রি করে খাই, এভাবেই চলতাম। আর এই স্বর্ণের মধ্যে আল্লাহর কি রহমত, বিক্রি করলেও মনে হয় যেন বাড়ে। যাই হোক, এইভাবে কাটলো 12 বছর পরে আমার মনের ভিতরে একদিন প্রচুর পরিমাণ তার জন্য মন খারাপ, অতিরিক্ত মন খারাপ। আমার তার কথা খুব মনে পড়তেছে, আমি খুব কান্নাকাটি করি, তার জন্য খুব কান্নাকাটি করি। কান্নাকাটি করার পর একদিন রাতের বেলায় আমি হঠাৎ করে স্বপ্নে দেখি, আমি তারে স্বপ্নে দেখেও আমারে বলে যে আমি ইন্ডিয়াতে আসি, অমুক জায়গায় আসি, তুমি যদি চাও আমার সাথে ওইখানে এসে দেখা করতে পারো। কামরুল কামাখ্যা বলে ওই জায়গা, ইন্ডিয়ার হয়তো অনেকেই চিনেন। কামরুল কামাখ্যা বলে জায়গা আছে, ওই মন্দিরেও থাকে। ও বলে ওই মন্দিরে তুমি আমার সাথে দেখা করতে পারো, তুমি এখানে আসলে আমার সাথে দেখাবো। এটা আমি সম্পূর্ণ স্বপ্নে দেখি। দেখার পরে আমি আমার সন্তানরে বলি যে দেখ, তোর বড় মারা আমি স্বপ্নে দেখছি, এমনি অমুক জায়গায় আছে, তুই আমার সন্তান এগুলো বিশ্বাস করে না। আমি বিশ্বাস করেন, আমার আরও এখন তোর আমার 4টা ছেলে একটা মেয়ে, 4 ছেলের মধ্যে কেউ বিশ্বাস করে না। পরে আমার ওয়াইফে ওরে বুঝায়, পরে আমার বড় ছেলে নাইম বলে যে তোর বড় মা বাঁচাইছে, নাহলে তুই মারা যাইতি, আমার এটা বলে। তো বলার পরে এরপরে আমার ওয়াইফে যখন বোঝায়, পরে আমার বড় ছেলে আমাকে ওই কামরুল কামাখ্যা নিয়ে যায়, বিচার করে নিয়ে যায়। আল্লাহর অশেষ মেহেরবানি, আমি কি বলবো জানি না, আমি ওই কামরুল কামাখ্যার গেটে ঢুকার আগে দেখেছি ও দাঁড়ায় আছে। ওরে আমি ওইখানে দেখতে পারবো না, আমি জড়াইয়ে ধরিও। তখন আমাকে বলে কেমন আছো, ভালো আছো, আসো, ভিতরে নিয়ে যায়। আমি আর আমার ছেলে 3 দিনের মতো ওই জায়গায় থাকি। আমি বললাম যে তুমি কি বিয়ে করছো? বলে বিয়ে করছে। কাকে বিয়ে করছো? বলে নিকাইকে, ওই সেই নিকাই যে হিন্দু ছেলের সাথে প্রথমে পালাইছিল। আমি বলি আমি তো নিকাই সাহেবের সাথে যাবো। বলে না, ও তোমার সামনে আসবে না। আমি বললাম কেন, আমার সামনে আসবে না কেন, আমার সামনে আসলে সমস্যা কি? বলে না, ও তোমার সামনে আসবে না। ওই সময় আমার বউ আমাকে আরও কিছু জিনিস দেয়, যে জিনিসগুলো আমার কাছে দেয় আমি জীবনে কখনো এমন জিনিস দেখি নাই। আমাকে এগুলো দিয়ে বলতেছে তুমি এগুলো লয়ে যাও, এগুলো তুমি নিয়ে যাও, আর আমার সাথে হয়তো তোমার আর কখনো দেখা হবে না, তুমি এখানে আসলে হয়তো আমার আর পাইবাও না, এই জিনিসগুলো তুমি নিয়ে যাও, তোমার সন্তানাদিকে নিয়ে তুমি শহরে বন্দরে ভালো করে থাকো, আর আমার মায়ের জন্য একটা দোয়া পড়াবা, প্রতি মাসে আমার মায়ের জন্য একটা মিলাদ দিবা। তাই আমি বললাম যে তুমি হিন্দু ধর্ম পালন করো, হিন্দুদের মন্দিরে থাকো, তোমার মায়ের জন্য কী হিসাবে মিলাদ? বলে না, মুসলমান ধর্মের মিলাদ দিবা। মানব জাতির কোনো ধর্ম হয় না, মানব জাতির কোনো ধর্ম নাই, তুমি যাও। আমি বললাম যে তুমি এটা কেমন কথা বললা যে মানব জাতির ধর্ম হয় না, এটা তুমি কি কথা বলো? আমার বলে তুমি হুজুর দেখে আমার মায়ের জন্য দোয়া পড়াবো। আমি কই আছি না আছি এটা তোমার জানার দরকার নাই। আমাকে তখনও ও অনেকগুলা গয়নাগাটি দেয়, ওখানে অনেক কিছু দেখে, আমি না বলি। আমি ওই জিনিসগুলো নিয়ে আসার পর আমি এগুলো বিক্রি করে, আমার ছেলেও জানে, বিক্রি করে আমি তখন চট্টগ্রাম শহরে একটা বাড়ি কিনি, এবং বাড়ি কিনে মোটামুটি আমি আমার সন্তান আদিদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমার বড় ছেলে ও বিমানে চাকরি করে, বাংলাদেশ বিমানে চাকরি করে, এবং আমার ছোট যে ছেলেটা ও আর্মিতে চাকরি করে, আর যে ছোটো দুটো দুটোটাই, একটা হচ্ছে টিভিতে কাজ করে, নিউজে কাজ করে, আর আরেকটা হচ্ছে যে আপনার হচ্ছে ও ইঞ্জিনিয়ার। আমার মেয়েটারও ভালো জায়গায় বিয়ে দিয়েছি। এরপরে আমি প্রায় আরও অনেক বছর পরে আমার মনে আবারও শখ জাগে যে আমি ওরা দেখতে যাব। আমি আবারও ওই মন্দিরে গেছিলাম, কামরুল কামাখ্যা, আমাকে দেখি নাই। এই পর্যন্ত মনে হয় আরও 10 থেকে 15 বার আমি টোটালে কামরুল কামাখ্যায় গেছি তাকে একটা পলক দেখার জন্য, কিন্তু আপন সাহেব আমি তাকে আর একটা পলক দেখতে পারি নাই। আমার বয়স আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি হয়তো আর বাঁচবো না, কিছুদিন পরে মারা যাব। আপনার জীবনের গল্পগুলো আমার ওয়াইফ শুনে, আমার সাথে শুয়ে আমার ভালো লাগে। আপনি গল্প বলেন, আমরা স্বামী স্ত্রী শুনি, অনেক ভালো লাগে। আমাদের জীবনে এই ঘটনাটা আমি আমার ছেলের মাধ্যমে, নাহিমের মাধ্যমে আপনাকে লিখে পাঠাইলাম। এটা আমার ছেলে নাহিমের ফোন নাম্বার, এবং এটা আমার ফোন নাম্বার। আপনি যদি পারেন আমাদের সাথে একটু যোগাযোগ করেন, আমার ছেলের ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ওর সাথে যোগাযোগ করেন। আমরা অমুক জায়গায় থাকি, গল্পটা যদি আপনি প্রচার করেন আমি অনেক খুশি হব। আপন সাহেব আপনার জন্য আমি দোয়া করি, আপনি অনেক ভালো থাকেন। আপনার মায়ের জন্য আমার সালাম। আর এই গল্পের যদি আরও কোনো কিছু আপনি জানা থাকে, আপনি ফোনে যোগাযোগ করে জানতে পারেন। আর আমার বউয়ের জন্য দোয়া করেন। আমার বউ আপনার অনেক পাগল ভক্ত, চট্টগ্রামে আসলে আমার সাথে দেখা করে যাবেন। আমরা অমুক জায়গায় থাকি ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।